দেখো নেম স্পেলিং হ্যাঁ, কেন এত ইম্পর্টেন্ট? নামের মধ্যে একটা জাস্ট লেটার চেঞ্জ করে দিয়েছে বা অ্যাড করেছে বলে ওদের কেরিয়ার বদলে গেছে। তুমি যদি দেখো অজয় দেবগান, অজয় দেবগানের দেখবে GAN এর A অ্যালফাবেট থেকে তুলে দেওয়া হয়েছে। আয়ুষ্মান খুরানা, তুমি যদি দেখো আয়ুষ্মানে লাস্টে DN ব্যবহার করা আছে। ঋত্বিক রোশন ফার্স্ট অ্যালফাবেট H। এর সাথেও আমি তোমাকে বলবো রানী মুখার্জি, কাজল KAJAL লিখতো, এখন KAJOL লেখে। নতুন বছর পড়ে গেছে, আমার ফিউচার কি এবার নিউমারোলজিক্যালি কিছু বদলাবে নাকি? হ্যাঁ, আমি কন্ডিশন একটাই, হার্ড ওয়ার্ক। দেখো হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট না লক্ষ কোটি বছর আগে ছিল, না আজকের দিনে আছে, না আগামী লক্ষ কোটি বছর পরেও থাকবে। নিউমারোলজি কোনো রকম ভাবে রিলেশনশিপকে এফেক্ট করতে পারে? 100%। মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার, হাউস নাম্বার, তোমাকে বলবো আরও যে সমস্ত অ্যাক্টিভিটি থাকবে সমস্ত কিছু অবশ্যই ইম্পর্টেন্ট টুলস। তোমার কি মনে হয় ডিসাইডিং সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর? সেটা হচ্ছে তোমার প্রফেশন। তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে আছো কি নেই, কি করে বুঝবো? সেটা তো ডেট অফ বার্থ অ্যানালিসিস করলেই বোঝা যাবে। করছি, করব, করে নেব, লেজিনেস, অলসতা। এরপর তোমাকে আমি বলবো এনার্জির ফ্লো নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট। এই যে এই দিকটা হচ্ছে আমার একদম 90 ইস্ট দেখাচ্ছে, এবার এই দিকে যত আমি যাচ্ছি তত ইস্ট বাড়ছে। নর্থ ইস্ট মানে ঈশান কোণ, ঈশান কোণ মানেই কোণ হতে হবে। তোমার এরকম ধারণা আছে নাকি ঈশান কোণ মানেই কোণ হতে হবে? এই যে অনেকে বলে যে সাউথ ইস্ট কর্নারে টয়লেট করার কথা, তো নর্থ টয়লেটটা কোন জায়গায় রাখা উচিত? ঈশান কোণ মানে হচ্ছে ঈশ্বরের স্থান, বাবা ভোলেনাথের স্থান। মানে তোমার শরীরের মলমূত্র সেই জায়গাটা যদি ত্যাগ করো, সেটা কি ঠিক হবে? এই বিষয়টাকে তুমি দেখো ভালো করে, এটাকে দেখতে পাচ্ছ না? ধরে নাও এটা একটা প্লট, এখানটা মনে হচ্ছে না যে একটা কাট হয়ে গেছে? আর নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের হেড, মাথাকে বোঝায়। এই নর্থ ইস্ট যদি এরকমভাবে কাট হয়ে যায় তো চলে যাও তাদের বাড়িতে। যে এই যে বাড়িতে ফ্ল্যাটে যে ভৌতিক ঘটনা ঘটে, বাস্তুর সাথে কি ভূতের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। তুমি এটা বিশ্বাস করো যে বাস্তু পুরোপুরি সাইন্টিফিক? একদম 100%। এবং বাস্তু তোমাকে আমি বলবো যত দেরি করে রেজাল্ট দেবে না, তত ডেঞ্জারাস রেজাল্ট দেবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি স্পেশাল এপিসোডে। কেন স্পেশাল এপিসোড বলছি, তার কারণ আজকে আমার যিনি গেস্ট তিনি এর আগেও আমাদের পডকাস্টে এসেছেন এবং আপনারা সেই পডকাস্টটাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং সেই ব্যক্তিত্বকেও প্রচুর ভালোবাসা দিয়েছেন। কারণ তিনি এমন বিষয় নিয়ে কথা বলেন যেই বিষয় আপনার আমাদের সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই বিষয়ে আমাদের জীবনকে কতভাবে প্রভাবিত করতে পারে সেটা আজকের এই পডকাস্ট শুনলে আরো বেশি বুঝতে পারবেন। আজকে আমার এই স্টুডিওতে আমার গেস্ট সুজয় দা, নিউমারোলজিস্ট। নমস্কার। খুব ফেভারিট সাবজেক্ট আমার, প্লাস আমার খুব পছন্দের মানুষ। নিউমারোলজি এমন একটা সাবজেক্ট যা সংখ্যা নিয়ে কথা বলে। সংখ্যা আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা আমরা জানি। স্কুলে রোল নাম্বার কত হবে, জন্মদিন কবে হবে, জন্মদিন যেদিন, সেই দিনের যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাদের চরিত্রকে, আমাদের পার্সোনালিটিকে কিভাবে ডিফাইন করে, সেই সমস্ত কিছু প্রাথমিকভাবে তো আমরা নিউমারোলজি থেকে জানতে পারি। কিন্তু নিউমারোলজি থেকে আমরা আরো অনেক জিনিস জানতে পারি আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, যেগুলো আজকে সুজয়দা আমাদেরকে অনেক রকমভাবেই গাইড করবেন। এর আগের পডকাস্টে সুজয়দা আমার নিজের বার্থ চার্ট, নিউমারোলজি চার্ট বানিয়েছিলেন এবং সেই চার্ট দিয়ে আমার ফিউচার প্রেডিক্ট করেছিলেন ক্যামেরাতে, অন স্ক্রিন। আপনারা চাইলে সেই পডকাস্টটা দেখতে পারেন। সেই পডকাস্টের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে। এছাড়া সেই পডকাস্টের লিঙ্ক থাকছে আমাদের উপরে কার্ডসে, দেখবেন পপ আপ করে কার্ডস বেরিয়ে আসবে, বা আপনি সার্চ করেও কিন্তু সেই পডকাস্টটা দেখে নিতে পারেন। আজকে সুজয়দার কাছে যাই এবং এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সুজয়দা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। জীবনের একটা এমন মুহূর্তে আছি যেখানে আর কদিন পরে আমার বাড়িতে নতুন একজন মেম্বার আসছে। তো আগাম শুভেচ্ছা রইল। মানে এখন আমার কাছে এই ফিউচারটাই একটা অনেক বড় রোলার কোস্টার রাইড আর কি, যে কোথা দিয়ে কোথায় যাব, কিভাবে করব, প্লাস নিজের কিছু স্বপ্ন আছে, সব মিলিয়ে মিশিয়ে চলছে। তোমার দিনকাল কেমন চলছে বলো? খুব ভালো, কাজকর্ম চলছে। শেখাচ্ছ এখনো নিউমারোলজি? একদম নিউমারোলজি এবং বাস্তু দুটো ক্লাসই আমি করাই এবং কনসালটেন্সিও দিই। কিছুদিন আগে আমি গোয়া গেছিলাম বাস্তু করতে। সুজয়দা কিন্তু নিউমারোলজি শেখান, বাস্তুও শেখান এবং কনসালটেন্সিও দেন আপনার, এবং মানুষ খুব ভালো মানুষ, সৎ মানুষ।
আপনি চাইলে সুজয়দার সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিলাম। আমি সুজয়দার কাছে একটা প্রশ্নে আসি, যেহেতু পডকাস্ট, গল্প করতে করতে নিজের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাকে করি। এই অনেক সেলিব্রিটিসদেরকে আমি দেখি যে ওরা নামের স্পেলিংটা চেঞ্জ করে নেয়, এবং আমার কাছে প্রচুর ফেসবুকে অ্যাড আসে এরকম। অনেক নিউমারোলজিস্ট আছে, আজকাল তো আমি দেখি 100 টাকায় লোকজন শিখিয়ে দিচ্ছে, এরকম অনেকেই দেখি এক্সাম্পল দেয় যে দেখুন এর নাম আগে ছিল এই, এখন পরে একটা এস লাগানোর পর এনার কেরিয়ার চেঞ্জ হয়ে গেছে, যেমন রাজকুমার রাওয়ের নাম নিয়ে এরকম বলে, এবং আরো অনেকে আছে যাদের নাম ওরা দেখায় যে ওরা নামের মধ্যে একটা জাস্ট লেটার চেঞ্জ করে দিয়েছে বা অ্যাড করেছে বলে ওদের কেরিয়ার বদলে গেছে। তো নামের সাথে আমাদের ভাগ্যের কি কোনো ডিরেক্ট সম্পর্ক আছে? খুবই ভালো প্রশ্ন করেছো তুমি, কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই এখানে আবার দ্বিতীয়বার আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং তোমার পুরো টিমকেও ধন্যবাদ জানাতে চাই। উই আর অলসো, এবং তোমাকে আমি বলবো যে দেখো, নিউমোলজি এবং বাস্তু প্রচণ্ড স্ট্রং সাবজেক্ট, আর এই সাবজেক্ট আমি শিখেছি আমার যে গুরু, আমার যে শিক্ষা এই সাবজেক্টের ওপর আমাকে দিয়েছেন, তার নাম হচ্ছে অরবিন্দ সুদ। আচ্ছা, ঠিক আছে, তো ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক শ্রদ্ধা ভালোবাসা দিয়েই আমি এই প্রোগ্রাম শুরু করতে চাই, কারণ আমি এটাই মনে করি যে গুরুর না সে কারণ না, আর গুরুর নাম দিয়ে যা শুরু হয় তাই ভালো হয়। তাই ভালো হয়। তো ওনার কাছ থেকে আমি যে সাবজেক্ট শিখেছি, আমি তোমাকে বলবো প্রত্যেকটা মানুষের জীবনে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে অবশ্যই সাহায্য করবে। স্যার আমার প্রণাম নেবেন। বলি এবার তোমাকে তোমার কোয়েশ্চেন। দেখো, নেম স্পেলিং হ্যাঁ, কেন এত ইম্পর্টেন্ট, প্রথমে এই বিষয়টাকে একটু বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, তোমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996। আচ্ছা গৌরব, তুমি কি এই জীবনে, এই জন্মে তোমার ডেট মান্থ ইয়ার আর চেঞ্জ করতে পারবে? অসম্ভব, তাই না? এটা ফিক্সড, এই জীবনের জন্য ফিক্সড। তুমি কিন্তু আর 1000বার চেষ্টা করলেও আর তুমি চেঞ্জ করতে পারবে না। তো আমি তোমাকে বলবো, নেম স্পেলিং এমন একটা তুরুপের তাস, যেটা মাস্টার স্ট্রোকের ভূমিকা নিতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে। নেম স্পেলিং নিউরোলজিক্যালি এমনটাই মনে করা হয় অপরচুনিটি, মানি, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ সমস্ত জিনিসকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। এবার তুমি বলতে চাইছো যে নেম স্পেলিং বিভিন্ন সেলিব্রিটি নিজের নাম চেঞ্জ করে দিচ্ছে। অবশ্যই। আচ্ছা, এর জন্য কি ডকুমেন্টও চেঞ্জ করতে হয় কিনা, এটাও তুমি আমাকে বলো। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। আমি বলছি এক এক করে। তুমি যদি দেখো অজয় দেবগান, অজয় দেবগানের দেখবে GAN এর A অ্যালফাবেট থেকে তুলে দেওয়া হয়েছে। আয়ুষ্মান খুরানা, তুমি যদি দেখো আয়ুষ্মানে লাস্টে N ব্যবহার করা আছে এবং খুরানাতে R ব্যবহার করা আছে। আরও একজন খুব ভালো সেলিব্রিটি ঋত্বিক রোশন, ওনার যে নামের ফার্স্ট অ্যালফাবেট H, এটা কিন্তু ওনার প্রথম থেকে ছিল না। এই H অ্যালফাবেটটাকে ওনার নামের ফার্স্টে অ্যাড করা হয়েছে। এর সাথেও আমি তোমাকে বলবো রানী মুখার্জি, সাধারণত রানী মুখার্জি JEE মুখার্জি লাস্টে JEE সবাই ব্যবহার করে, কিন্তু উনি দেখবেন এখন JII ব্যবহার করে। কাজল KAJAL লিখতো, এখন KAJOL লেখে। এর সাথে আমি তোমাকে বলবো রিসেন্ট রিতেশ দেশমুখ তার নিজের নেম স্পেলিংকে কারেকশন করেছে। ঠিক আছে, তো অসংখ্য মানুষ যারা একটা জায়গায় স্টেবল রয়েছে এবং নিজের অপরচুনিটি, মানি, কেরিয়ার এবং আমি তোমাকে বলবো অলরাউন্ড প্রসপেরিটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চায়, তো নেম স্পেলিং একটা খুবই ইম্পর্টেন্ট টুলস। এর সাথে তোমাকে আমি বলবো, তুমি যেই কোয়েশ্চেনটা করলে আমাকে যে সমস্ত ডকুমেন্টসে কি চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, আমি যখন নিউমোলজি শেখাই বা কনসালটেন্সি দিই, তাদেরকে আমি সামনাসামনি বলে দিই যে আপনি আপনার নামকে কোনো ডকুমেন্টসে চেঞ্জ করতে হবে না। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় সমস্ত ডকুমেন্টসে কোনো জায়গায় চেঞ্জ করতে হবে না। আমি 3টে টুলস তাদেরকে বলি, এই 3টে টুলস যদি আপনি চেঞ্জ করে নেন, তাহলেই আপনার নামটাকে আপনার জীবনের সাথে সেই গুড ভাইব্রেশন, গুড এনার্জিটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি তোমাকে এক্ষেত্রে বলবো, আমাদের সময়ে এসে দেখো, আমি আমার নামও চেঞ্জ করেছি, তাই না? SW ব্যবহার করি, সুজয়। ন্যাচারালি তুমি SW দেখবে না সুজয় নামে, SU দেখতে পাবে, তারপর JOY। আমার কোনো ডকুমেন্টসে কিন্তু নাম আমি চেঞ্জ করিনি, যেটা আমার প্রথম জীবন থেকে SUJOY আছে, সেটাই আমি ব্যবহার করি। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরো নিউবর্ন বেবি, নতুন যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করলো, তোমারও আর কিছুদিন পর অতিথি আসতে চলেছে, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো, নেম স্পেলিং যদি নিউবর্ন বেবি হওয়ার সাথে সাথে নামটাকে কারেকশন করে নেওয়া যায়, তাহলে খুবই ভালো একটা বিষয় হতে পারে। তার নামটা যদি তার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট থেকে স্কুল এবং সমস্ত ডকুমেন্টসে প্রথম দিন থেকে তার জীবনে একটা গুড ভাইব্রেশন এনার্জি অ্যাড হয়ে থাকবে। তুমি আমাকে বলো যে এই যে তুমি তো গতবার এসে আমার
নিউমারোলজি চার্ট বানালে, তোমার কাছে এখনো আছে তো ওটা? একদম একদম। তো আমার যে চার্ট বানিয়ে তুমি দেখেছিলে এবং দেখে তুমি আমাকে একটা প্রেডিকশন করেছিলে, এই মুহূর্তে সময়টাও পেরিয়ে গেছে অনেকটা, আমরা দুজন অনেক দিন আগে বসেছিলাম, একদম। আজকের দিনে দাঁড়িয়ে কি আমার ফিউচার চেঞ্জ হয়ে গেছে? না দেখো, ফিউচার চেঞ্জ হয়েছে বলতে আমি তোমাকে বলবো যে ফিউচার দেখার কিছু নিয়ম আছে। ফর এক্সাম্পল দেখো, তোমার জন্ম হচ্ছে 13/12/1996। তো এক্ষেত্রে তোমাকে আমরা 1 থেকে 9টাই সংখ্যা আমরা নিউমোলজিক্যালি বার করে থাকি। কারণ তোমাকে বলি, 1 থেকে 9টাই সংখ্যা আছে, 9-এর পর যখনই তুমি 10-এ যাবে শূন্যের কোনো ভ্যালু নেই নিউমোলজিক্যালি, অর্থাৎ আবার সেটা 1 হয়ে গেল। তুমি একটুখানি নাম্বারগুলো কোন কোন প্ল্যানেটকে ডিফাইন করে একবার বলে দাও। আফটার দ্যাট আমরা এই কনভারসেশনটাকে এগোই, তাহলে আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারাও আমাদের এই গোটা কনভারসেশনে সবকটা নাম্বারকে একবার রিলেট করে নিতে পারবে, আর নিজের বার্থ ডেটটাও। আর যেহেতু তোমরা যারা নিজের নিউমারোলজি চার্ট নিজে রিড করতে চাও, এটা কিন্তু সুজয়দা আমাদের আগের পডকাস্টে শিখিয়ে দিয়েছে যে কি করে নিজের চার্ট তুমি নিজেই রিড করতে পারো। তো আগের পডকাস্টটা দেখে নিতে পারো, আগেই পডকাস্টটা শুনে নাও, আর নাম্বারসগুলো একটু জেনে নাও। একটু তুমি জাস্ট নাম্বারস ডিফাইন করো। দেখো, প্রথমত আমি তোমাকে যদি বলি 1 সংখ্যা, যে কোনো মানুষের জন্ম যদি 1, 10, 19, 28 তারিখে হয়, তার মানে যে সংখ্যাটা বেরিয়ে আসবে 1, অর্থাৎ তার ড্রাইভার নাম্বার, সেটাকে আমরা নামকরণ করেছি ড্রাইভার নাম্বার, তার ড্রাইভার নাম্বার হবে 1। এবার দ্বিতীয়, এই 1 নাম্বারের রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান। এবার দ্বিতীয় হচ্ছে মুন, অর্থাৎ 2 সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে 2, অর্থাৎ যে সমস্ত মানুষ 2, 11, 20, 29 তারিখে জন্মগ্রহণ করেছে তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে 2। এবার 3 নাম্বারের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। আর 3 নাম্বারের যাদের জন্ম 3, 12, 21, 30 তারিখে হয়েছে তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 3। এরপর হচ্ছে 4, আর 4 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। তুমি 4 দ্বারা রুল হও, তাই না? যে সমস্ত মানুষ 4, 13, 22, 31 তারিখে জন্ম হয়েছে তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 4। এরপর হচ্ছে 5 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি বা বুধ। আর 5 নম্বর অর্থাৎ 5, 14, 23 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 5। এরপর হচ্ছে 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্র, মানে শুক্রাচার্য। আর এই 6 নম্বর অর্থাৎ 6, 15, 24 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 6। এরপর 7 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু, অর্থাৎ 7, 16, 25 তারিখে যাদের জন্ম তাদের হয়ে যাবে ড্রাইভার নাম্বার 7। এরপর হচ্ছে 8 মানে হচ্ছে স্যাটার্ন বা শনিদেব। আর এই 8 নম্বর অর্থাৎ 8, 17, 26 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 8। এরপর লাস্ট হচ্ছে 9 নাম্বার মানে হচ্ছে 9, 18, 27 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে 9। আর এই 9 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল বা মার্স। নতুন বছর পড়ে গেছে, আমার ফিউচার কি এবার নিউমারোলজিক্যালি কিছু বদলাবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে বলবো যে গৌরব, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে, অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে। প্রত্যেকটা মানুষের জীবনে গুড প্যাচেসও যেমন থাকবে, ব্যাড প্যাচেসও তেমন কিন্তু আসতেই হবে, নইলে তো জীবন সাইকেল কমপ্লিট। তুমি কিন্তু এটা ইগনোর করতে পারবে না। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি, দিনের পর যখন রাতও আসবে, রাতের পর দিনও নিশ্চয়ই আসবে, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো, তুমি তোমার সঠিক টাইমে, অর্থাৎ তোমার ভালো সময় যখন চলছে সেই টাইমটা কি সুন্দরভাবে ব্যবহার করে অ্যাকশন ওরিয়েন্ট তুমি থাকতে পারছো কি পারছো না, সেটা নিউমোলজি তোমাকে খুব সুন্দরভাবে প্রেডিকশন করতে সাহায্য করবে। যেমন বলছি আমি, আর তোমার যদি ধরো কোনো খারাপ সময় চলছে, তুমি আগে থাকতেই বুঝতে পারছো, ধরে নাও তুমি এখন তোমার বাড়ির বাইরে প্রচন্ড মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুটা শিলাবৃষ্টিও হয়তো হচ্ছে, তুমি কি বাড়ির বাইরে বেরোবে? তো এই সময়টাকেও নিউমোলজি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে কোন সময়টা তোমার জন্য একটু টার্বুলেন্ট পিরিয়ড রয়েছে, একটু সমস্যাদায়ক রয়েছে। তো সেই সময়টাতে আমি তোমাকে বলবো একটু স্লো ডাউন হয়ে যাও, ধীরে চলো। এই দুটো বিষয় নিউমোলজি তোমাকে খুব সুন্দরভাবে 100% তোমাকে সাহায্য করবে। এবার দেখার নিয়মটা কি, কিভাবে তুমি প্রেডিকশন করবে। তোমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996। তো আমি তোমাকে বলবো 2026 সালটা তোমার জন্য কেমন যাবে সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমার ডেটটাকে নিতে হবে ফার্স্ট, অর্থাৎ 13। এরপর তোমার মান্থটাকেও নিতে হবে, মান্থ হচ্ছে 12। এবার 1996 তোমার জন্ম, 1996কে রিপ্লেস করে দিতে হবে 2026-এ। আচ্ছা, অর্থাৎ 13/12/2026, মানে আজকের ডেটটা, আজকের মানে 2026-এর কারেন্ট পার্সোনাল ইয়ারটা তোমাকে বসিয়ে দিতে হবে।
এবার ধরো হতেই পারে তুমি 2028 সাল দেখতে চাইছো, 2037 সাল, 40 সাল দেখতে চাইছো, সেম প্রসেস। তুমি তোমার ডেটটা নিয়ে নাও, তোমার মান্থটাকে নিয়ে নাও, আর কারেন্ট পার্সোনাল ইয়ারকে বসিয়ে দাও। ওকে, তো 2026 সালটা যদি আমি দেখতে চাই, হ্যাঁ। তোমার 13 তারিখে জন্ম, 12 হচ্ছে তোমার জন্মের মাস, আর 2026 সাল আমি দেখতে চাইছি, তো 2026 সাল আমি এখন বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো তুমি প্রত্যেকটা সংখ্যাকে আমাকে টোটাল করতে হবে, সব মানে পুরো সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 13, 12, 2026 প্রত্যেকটা সংখ্যাকে আমাকে টোটাল করতে হবে। 3 আর 1 4, অর্থাৎ 1 + 3 + 1 + 2 + 2 + 2 + 6। ঠিক আছে, এটাকে টোটাল করার পর সিঙ্গেল ডিজিট যদি তুমি করো, এবং সিঙ্গেল ডিজিটই তোমাকে করতে হবে, এই সিঙ্গেল ডিজিটটা বেরিয়ে আসবে 8। তো 8 নম্বরের রুলিং প্ল্যানেট তোমাকে আমি একটু আগেই বললাম, স্যাটার্ন বা শনিদেব। এবার তোমার ড্রাইভার নাম্বার হচ্ছে 4। ঠিক আছে, তো আমি তোমাকে বলবো 4 আর 8-এর রিলেশনটা ডিস্টেন্স এবং টেম্পোরারি রিলেশনশিপের জন্য ভালো। ডিস্টেন্স এবং টেম্পোরারি রিলেশনশিপের জন্য, ফর এক্সাম্পল ধরো তোমাকে আমি বলতে চাইছি যে তোমার যে লাইফ পার্টনার, তোমার যে ক্লোজ ফ্রেন্ড, তোমার সাথে যারা আশেপাশে যারা কাজকর্ম করছে, তাদের সাথে খুব মানে অ্যাক্টিভভাবে যেসব সমস্ত কাজকর্ম করছো, তো তুমি 4 দ্বারা রুল হয়। তোমার উল্টো দিকের ব্যক্তি যদি 8 হয়, কোনো না কোনো জায়গায় হতে পারে তোমাদের মতের পার্থক্য বা মতবিরোধ আসতে পারে। ঠিক আছে, তো ডিস্টেন্স অ্যান্ড টেম্পোরারি রিলেশনশিপের জন্য ভালো, কিন্তু তোমাকে আমি বলবো 4 তোমার যেহেতু ড্রাইভার নাম্বার, আর 8 পার্সোনাল ইয়ার তোমার বেরিয়ে আসছে, তো তোমাকে রেজাল্ট ভালো দেবে, কোনো অসুবিধা নেই। কেন ভালো দেবে? কারণ হচ্ছে তোমাকে আমি বলছি 4 আর 8-এর মধ্যে ডিস্টেন্স অ্যান্ড টেম্পোরারি রিলেশনশিপের জন্য ভালো, কিন্তু তোমাকে বছরটা তোমার জন্য খুবই সুন্দর রাখবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, তোমাকে এই বছরটাতে পরিশ্রম করতে হবে। অর্থাৎ একদম প্রচুর পরিশ্রম, একদম। এবং আমি তোমাকে মানসিক পরিশ্রমও করতে হচ্ছে প্রচুর। তো এরকমটাই তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার ফিউচার প্রেডিকশন তুমি এইভাবে করবে। টায়ার্ড হয়ে যাচ্ছি মাঝে মাঝে। তোমাকে আমি আর একটা জিনিসও বলছি, তোমার নেক্সট পার্সোনাল ইয়ারটা 9 সংখ্যার আসবে, আমি সেটা বলছি তোমাকে, মানে কিরকম সমস্যা তোমাকে দিতে পারে আমি তোমাকে একটু পরেই বলছি। এই 8-এর ক্ষেত্রে আমি যখন নিউমোলজি শেখাই বা কনসালটেন্সি দিই, প্রত্যেককেই বলে থাকি 8 মানে হচ্ছে স্যাটার্ন। তুমি দেখো পুরো ইউনিভার্সের মধ্যে সমস্ত প্ল্যানেট সূর্যের চারিদিকে ঘুরছে, স্যাটার্ন বা শনিদেব সব থেকে স্লো ঘোরে, প্রায় 30 বছর সময় লাগে একবার চক্কর দিতে। আমি বলছি না, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। তো আমি তোমাকে বলবো এই 8-এর পার্সোনাল ইয়ারে অবশ্যই তোমাকে ফিনান্সিয়াল গ্রোথ ভালো দেবে, কিন্তু এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করি যখন ক্লাস করাই বা শেখায় বা কনসালটেন্সি দিই, হার্ড ওয়ার্ক সাকসেস বাই এন্ড। তুমি পরিশ্রম করো, বছরের শেষে তোমাকে ভালো রেজাল্ট অবশ্যই দেবে। কিন্তু তুমি যদি পরিশ্রম না করে ভাবো যে তোমার সাকসেস তুমি পাবে, এই বছরটা কিন্তু সেই রকম বছর তোমার জন্য হবে না। তোমাকে পরিশ্রম করতে হবে এবং অবশ্যই তুমি বছরের শেষে ভালো সাকসেস পাবে, এটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে এই বছর অ্যাকশন নিলে সেটা সাকসেসফুল হওয়ার চান্সেস খুব হাই থাকবে, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা কন্ডিশন একটাই, হার্ড ওয়ার্ক। দেখো হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট না লক্ষ কোটি বছর আগে ছিল, না আজকের দিনে আছে, না আগামী লক্ষ কোটি বছর পরেও থাকবে। একদম ঠিক আছে, হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট কিছু নেই। তুমি নিউমোলজি এবং বাস্তু দুটো সাবজেক্টই স্ট্রং সাবজেক্ট, দুটো সাবজেক্টকে যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে নাও এবং তুমি যদি বাড়িতে বসে থাকো, তোমার বাড়ির ছাদে অর্থের বৃষ্টি হবে না গৌরব। যদি এরকমটা ভেবে কেউ পডকাস্ট দেখতে বসে, আমি তাদেরকে বলবো দেখবেন না। ঠিক আছে, হার্ড ওয়ার্কের সাবস্টিটিউট কিছু নেই। একদম পরিশ্রম তুমি করো, কিন্তু অল্প পরিশ্রম করে বেশি কিছু কামাবো। বা আমি তোমাকে বলবো যে পরিশ্রমই করবো না, বাড়িতে বসে থাকবো, এমনটা কিন্তু কিছু হবে না। ঠিক আছে, তো পয়েন্টে আসি। তোমার হচ্ছে পার্সোনাল ইয়ার এখন আসছে 8-এ। ঠিক আছে, কিভাবে বার করতে হবে তুমি বুঝতে পারলে? তোমার মনে হয় আপনারাও এটা বুঝে গেছেন, এখন হয়তো অনেকেই হয়তো নিজেরটা বের করতে স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, এবার এই 1 থেকে 9-এর মধ্যে, ঠিক আছে, কার কোন সংখ্যাটা বেস্ট রেজাল্ট দেবে সেটা কিন্তু তার ডেট অফ বার্থ অনুযায়ী নির্ধারিত হবে। হ্যাঁ, কারণ প্রত্যেকের ক্ষেত্রে তো এটা ডিফারেন্ট। হ্যাঁ, তোমাকে আমি বলছি শোনো, তোমার যদি এটা আমি নেক্সট ইয়ার 2027-এর অনুযায়ী দেখি, তাহলে 2027টা তোমার জন্য পার্সোনাল ইয়ার 9-এ চলে আসবে। তোমাকে আমি বলছি শুনে রাখো, পরের বছরটা অবশ্যই যখন ড্রাইভ করবে বা বাইকিং করবে একটু সাবধানে করবে, কারণ মঙ্গল আছে। একটু লেগে যাওয়া, একটু হিট করে দেওয়ার মতো সম্ভাবনা ঘটতে পারে, একটু স্ট্রাগেল জীবনে কিন্তু অ্যাড হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও তোমাকে আমি বলবো যে খুব একটা বেশি তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাবে না। তুমি বুঝতে পারছো তোমার জন্য বছরটা খুব একটা প্রমিসিং সাল নয়, অর্থাৎ নেক্সট ইয়ারটা। তোমাকে আমি বলবো একটু স্লো ডাউন হয়ে যাও এবং নিজের ভালো সময়ের জন্য অপেক্ষা করো।
এবং কারণ তার পরের বছরটাই তোমার পরের বছরটা দুর্দান্ত বছর থাকবে। রবি রাহুর বছর। হ্যাঁ, রবি আর রাহুর বছর আসবে, ঠিক আছে। অর্থাৎ 2028 সালটা তোমার জন্য এক সংখ্যা, এক হচ্ছে সূর্যকে রুল করে। তোমাকে আমি বলছি, শুনে রাখো, বিভিন্ন রকমের অপরচুনিটি, সাকসেস, মানি অ্যাট্রাকশন তোমার জীবনে তৈরি হতে থাকবে। তুমি শুধু মিলিয়ে নিও এবং দেখো আমি যেটা বলছি তো মিলছে কি মিলছে না। এবার দেখো, তোমার জন্য একের সংখ্যা তোমার জন্য ভালো, আমার জন্য কিন্তু ভালো নয়। বিষয়টা এটা, কার জন্য ভালো কার জন্য খারাপ তার পুরো ডেট অফ বার্থকে অ্যানালিসিস করার তারপরই বলা সম্ভব। আবার এটাও তো অনেক গভীরে গিয়ে আরো অনেক কিছু করা যায়, যেটা চার্ট বানিয়ে পুরো আরো পার্টিকুলার বোঝা যায় যে কি হতে পারে কি না হতে পারে। যেটা তুমি আগের পডকাস্টে অলরেডি আমাদেরকে অনেকটাই শিখিয়েছো যে কি করে ওটাকে ব্যালেন্স করা। তো মেন বিষয় হচ্ছে তোমার পার্সোনালি আর এইভাবে বার করতে হবে, ঠিক আছে। আর কার সংখ্যা, কোন সংখ্যা কার জন্য কিরকম মানে রেজাল্ট ভালো দেবে বা কিরকম খারাপ রিপারকেশন তৈরি করবে, ঠিক আছে, তার ডেট অফ বার্থকে অ্যানালিসিস করার পরই সেটা বলা পসিবল। সবাই দেখতে শুরু করেছেন তো? যারা দেখতে শুরু করেছেন তারা দেখুন, সুজয়দার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন। চলুন একটু পরবর্তী একটা প্রশ্নে আসি। এই প্রশ্নটা আমার কেন ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তার কারণটা হচ্ছে অনেক অডিয়েন্স আছে যারা হয়তো এখন অল্প বয়স বা যাদের হয়তো পরিবার রয়েছে, সংসার রয়েছে, সাংসারিক জীবনে অশান্তি হয়, রিলেশনশিপস ঠিক নেই। তো নিউমারোলজি কোনো রকমভাবে রিলেশনশিপকে এফেক্ট করতে পারে? 100%। তোমাকে আমি বলছি, শোনো, আমি যদিও এই ধরনের কথা কোনো পডকাস্টে কোনো ভিডিওতে বলি না, কিন্তু লোকে শুনতে চায়। হ্যাঁ, খুব না, আমি তোমাকে বলতে চাইছি যে খুব সিলেক্টিভ পার্সনের কাছে আমি এই সমস্ত বিষয়গুলো রিভিল করি, মানে বলে থাকি। তোমাকে আমি বলে রাখছি, আজকে তোমার পডকাস্টের মধ্যে সবাই দেখছে, যে সমস্ত ব্যক্তির 16 তারিখে জন্ম, তুমি দেখে নাও, আমি বলবো প্রত্যেককে কমেন্টও করতে, তাদের রিলেশনশিপের সমস্যা থাকবে। এটা কি 7-এ যাদের জন্ম তাদেরও থাকবে? না, 7 বলে নয়, আমি তোমাকে 16 তারিখটা বললাম। আচ্ছা, কেন কেন? দেখো, 16 তারিখ হচ্ছে, তুমি যদি তুমি কি এটা এই বছরের কথা বলছো? না, এই বছর না, বিগত বা আগামী দিনে আচ্ছা যাদের 16 তারিখে জন্ম হয়েছে, ঠিক আছে, তাদের রিলেশনশিপে সমস্যা থাকবে। হতে পারে তার বিয়ে হচ্ছে না, আচ্ছা, ঠিক আছে, বা বিয়ে হয়ে যাওয়ার পরও তার রিলেশনশিপে কোথাও না কোথাও সেই মধুরতা, সেই ভালো ফিলিংস কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন আটকে আছে। এমনটা হতে পারে। ডিভোর্সের মতো সমস্যাও কিন্তু তার জীবনে চলে এসছে। এর সাথে আমি তোমাকে বলবো, আগের পডকাস্টে তোমায় বাচ্চার বানানো শিখিয়েছি, প্রত্যেকে নিজের বাচ্চার প্রত্যেককেই বলবো একবার বানিয়ে নিন। এবং গ্রিডের মধ্যে দেখো তোমার বাচ্চাটার মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট আছে কি নেই, নাম্বার 6 অর্থাৎ শুক্র, ভেনাসের নাম্বার প্রেজেন্ট আছে কি নেই। যদি থাকে খুব ভালো, তোমার জন্য রিলেশনশিপের জায়গা ভালো থাকবে। দ্বিতীয় হচ্ছে 6 যদি মিসিং হয়ে যায়, দেখো তোমার বাচ্চাটার মধ্যে 5 সংখ্যা বসে আছে নাকি। যদি 5ও থাকে, আমি তোমাকে বলবো তাহলেও ঠিক আছে। আচ্ছা, এবার ধরো 6ও মিসিং, 5ও মিসিং, তাহলে আমি তোমাকে বলবো তোমার রিলেশনশিপটা একটা কোয়েশ্চেনেবল জায়গায় কিন্তু রয়েছে, গৌরব। এবার ধরো 6 আর 5 মিসিং হয়ে গেছে এবং তোমার বাচ্চাটার মধ্যে মাল্টিপল 7 বসে গেছে, ঠিক আছে গৌরব, তোমাকে আমি বলি একটা কথা, তো এই রকম কন্ডিশন যাদের মধ্যে হয়ে গেছে, 6ও নেই, 5ও নেই এবং মাল্টিপল 7, 2বার 3বার 7 হয়তো বাচ্চাটার মধ্যে বসে গেছে, তো তোমাকে মানতে হবে না। তো যাদের মধ্যে এই বিষয়টা ঘটে গেছে, তারা আজকের দিনে এখানে বসে বা তোমার পডকাস্ট দেখতে দেখতে ভাবছে কেন আমার রিলেশনশিপের জায়গাটা এত ড্যামেজ হয়ে রয়েছে। এর সাথে তোমাকে আরও কিছু, এই ড্রাইভার কন্ডাক্টর, তোমার যেমন 4 আর 5-এর কম্বিনেশন, ড্রাইভার 4, কন্ডাক্টর হচ্ছে 5, তোমাকে আমি কিছু সিরিজ বলে দিচ্ছি ড্রাইভার কন্ডাক্টরের। ধরো কারোর ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর নাম্বার 8, ধরো কারোর 8 আর 1 উল্টো দিকে, 2 আর 8, 8 আর 2, 2 আর 4, 4 আর 2, 2 9, 9 2, ঠিক আছে। এই ধরনের যদি ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন বসে, এর সাথে আমি আরেকটা কম্বিনেশন বলবো 3 6, 6 আর 3, ড্রাইভার কন্ডাক্টর, এরকমটাও যদি বেরিয়ে আসে এবং মাল্টিপল 7 রয়েছে, 6 নেই, 5ও নেই, তো তারা বুঝতে পারছে যে আমার রিলেশনশিপটা কেন এতদিন ধরে বুঝতে হয়তো পারেনি, আজকের পডকাস্ট দেখে বুঝতে পারবে যে আমার রিলেশনশিপ জায়গাটা কেন সমস্যায় রয়েছে, কেন ড্যামেজ হয়ে রয়েছে। এর সাথে তোমাকে আমি বলবো আরও অনেক মাল্টিপল ডেট আছে, ঠিক আছে, সেগুলো আমি না বললেই ভালো হবে, তাহলে আমার মধ্যে সিক্রেট ব্যাপারটা কি থাকবে। তো 16 তারিখটা আমি তোমাকে শুধুমাত্র বললাম যাদের 16 তারিখে জন্ম রয়েছে। তুমি তাহলে এই 16দের জন্য একটা কিছু বলো যে এরা কি করে এটা ফিক্স করতে পারে, সারা জীবন তো আর এরা রিলেশনশিপ ড্যামেজ নিয়ে থাকবে। দেখো গৌরব, আমি তোমাকে একটা কথা বলবো, একদম তুমি এটা খুবই ভালো কোয়েশ্চেন করেছো এই জায়গাটাতে।
আমি তোমাকে বলছি শোনো, রিলেশনশিপ একাই একাই ডিপেন্ড করে না, তুমি এবং তোমার মিসেস তবেই সেটা রিলেশনশিপ, তাই না? আমি আমার একদম, মিসেস, 100 সেটা কি বার। রিলেশনশিপ বলে? তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যখন বিয়ে করতে যাচ্ছেন দেখে নিন আপনার পার্টনারের যেন নাম্বার 6 যেন থাকে, আচ্ছা, যেটা ওর মিসিং রয়েছে যেন সেটা পার্টনারের কাছে থাকে। উল্টো দিকে লুকে। যদি 6ও যদি না থাকে, যেন 5 অন্তপক্ষে থাকে পার্টনারের। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো গাড়িটা চলবে, অন্তপক্ষে মালগাড়ির মতনও চলবে, ঠিক আছে? আর যদি 6 আর 5 দুটো নাম্বারই প্রেজেন্ট থাকে, তাহলে আমি বলবো দেরি করবেন না, অবশ্যই আপনারা পার্মানেন্ট রিলেশনশিপে চলে যেতে পারেন। তুমি আমাকে বলো একটা বিষয়, আমার খুব ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা জানার, যে আমি ছোটবেলায় যখনই খবরের কাগজ খুলতাম বা কখনো পঞ্জিকা খুলতাম বা ফোনেও এমন প্রচুর অ্যাপ ইউজ করেছি যে কিনা আমার লাকি নাম্বার আজকের দিনের আর আনলাকি নাম্বার আজকের দিনের, এটাকে প্রেডিক্ট করতো যে আজকের দিনের লাকি নাম্বার এগুলো, আজকের দিনের খারাপ নাম্বার এগুলো। তো লাকি নাম্বার আর ব্যাড নাম্বার এই দুটো জিনিসের কনসেপ্টটা আমাকে একটুখানি ক্লিয়ার করে দাও। যে ধরো আজকে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি এবং সেখানে নাম্বারের একটা খুব ভূমিকা আছে, আমি কোন নাম্বারটা চয়েস করব? আমার লাকি নাম্বার কি? আমার জন্মদিনটাই কি আমার জন্য লাকি নাম্বার? দেখো গৌরব, বিভিন্ন ডেট অফ বার্থ অনুযায়ী তাদের লাকি নাম্বার, ব্যাড নাম্বার এবং নিউট্রাল নাম্বার। নিউট্রাল মানে হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা নিউট্রাল, না ভালো করবে খুব, না খারাপ। একটা নিউট্রাল তোমার জীবনের মধ্যে এফেক্ট দেবে। একটা হচ্ছে লাকি, একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে নিউট্রাল। তো তোমার ডেট অফ বার্থ অনুযায়ী আমি তোমাকে বলতে পারি, কারণ সবাইকার তো বলা সম্ভব নয়, কারণ সবাইকার ডেট অফ বার্থ আমার সামনে নেইও। তো তোমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996, ঠিক আছে? তোমার ডেট অফ বার্থ অনুযায়ী আমি তোমাকে বলতে পারি তোমার জন্য বেস্ট সংখ্যা হচ্ছে, মানে লাকি নাম্বার হচ্ছে নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6। কেন? কারণ হচ্ছে আমার যেহেতু ড্রাইভার নাম্বার 4 মানে রাহু, আর 1 যেহেতু রবি, তাই রবির সাথে রাহুর সম্পর্কের জন্য তুমি বলছো 1। তুমি কিছুটা সঠিক বলছো, কিন্তু এটাকে আরো একটু গভীরে ডেপথে গিয়ে দেখতে হবে। রাহুর দ্বারা রুল হচ্ছে মানেই যে 1 তোমার জন্য লাকি হয়ে গেল এমনটা নয়, ঠিক আছে? তো এমনটা হতেই পারে যে তুমি কিছুটা সঠিক, আবার কিছুটা আরো গভীরে ঢুকতে হবে। যেমন আমি বুঝলাম যে 6 হচ্ছে শুক্র, তো শুক্রর সাথে রাহু রয়েছে, ওদের সম্পর্ক যেহেতু ভালো। তারপর হচ্ছে 5 হচ্ছে বুধ, বুধের সাথে রাহুর যেরকম সম্পর্ক ভালো, মানে অ্যাস্ট্রোলজিক্যালি আমি যেহেতু এটা জানি যে এদের সম্পর্কগুলো ভালো, নিউমোলজিক্যালিও মানে ভালো। আমি তোমাকে বলবো, দেখো অ্যাস্ট্রোলজি মানে খুব বড় সাবজেক্ট, আমি কোনো রকম কমেন্টসই করতে চাই না, কিন্তু আমি তোমাকে বলতে চাইছি নিউমোলজিও কিন্তু অনেক পাওয়ারফুল সাবজেক্ট, অনেক স্ট্রং সাবজেক্ট। হ্যাঁ, ডেফিনেটলি প্রচন্ড পাওয়ারফুল তুমি সাবজেক্ট। এরকমটা হতে পারে, এবং বিদেশে সবথেকে বেশি নিউমারোলজি চলে। একদম। তো আমি তোমাকে বলবো যে তোমার জন্য লাকি নাম্বার হবে নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6, আর তোমার জন্য ব্যাড নাম্বার হবে নাম্বার 2 আর 9। আচ্ছা, ঠিক আছে? আর তোমার জন্য নিউট্রাল নাম্বার হবে নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 8। এই সংখ্যাগুলো হবে তোমার জন্য নিউট্রাল নাম্বার। এটা লোকে শিখবে কি করে যে আমার লাকি নাম্বার কোনটা, আনলাকি নাম্বার কোনটা? দেখো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি কোনো নিউমারোলজিস্টের কাছে গিয়ে বা তোমার সাথে কনসাল্ট করে, যার সাথেই হোক কনসাল্ট করে বের করে নেওয়া। কনসাল্ট করলে তো অবশ্যই তাদেরকে আমার কনসালটেশনটাই আলটিমেট, কারণ আমি নিজে যদি আমাকে শিখতে হয় পুরোটা, তাহলে তো শিখে নেওয়াই যায় একটা টাইম করে, কিন্তু সবসময় সবার জীবনে ওই সময়টা হয়তো থাকে না। ধরো কেউ অফিসে যাচ্ছে, ধরো কেউ স্কুল টিচার, কিন্তু তারও তো একটা নিজের ফিউচার নিয়ে একটা প্রজেকশন আছে। এবার আপনি হয়তো শিখতে পারছেন না, শেখার সময় নেই, আপনি হয়তো ব্যস্ত রয়েছেন, তো ইউ গো টু আ নিউমারোলজিস্ট এবং দেন আপনি ওখান থেকে জেনে নিন যে আপনার লাকি নাম্বার কোনটা, আপনার আনলাকি নাম্বার কোনটা। যেমন আমি আমার গাড়ির ক্ষেত্রে যেমন হচ্ছে আমি নাম্বার একটা মিলিয়ে আমার গাড়ির নাম্বারটা করেছি, যাতে সব মিলিয়ে যাতে 6 আসে। ঠিক আছে, এরকম খুব ভালো নাম্বার চয়েস করেছো। হ্যাঁ, এবং তোমাকে আমি একটা কথা বলছি গৌরব, তুমি দেখবে তোমার ড্রাইভার নাম্বার তো 4, অর্থাৎ 13 তারিখে জন্ম। যার 4, 13, 22, 31 তারিখে জন্ম না, এখানে সবাই তোমার প্রোগ্রাম দেখছে, তাদেরও যদি 4 ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তুমি লক্ষ্য করে দেখবে তাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি না ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে, তাই না? এমনটা হতে পারে, তোমাকে আমি বলে দিচ্ছি। তোমার মোবাইল নাম্বার হতে পারে, ঠিক আছে? তুমি হয়তো ক্যালকুলেশন করোনি আজ অবধি, ঠিক আছে? তোমার আধার নাম্বার হতে পারে। চলো মোবাইল নাম্বার নিয়ে একটু কথা বলি তো। দাঁড়াও, আমার মোবাইল নাম্বারটা তো বলে দেওয়া যাবে না চট করে, বলে দেওয়া যাবে না। ক্যালকুলেট করে দেখি তো, দাঁড়াও তো ক্যালকুলেটটা করি। বা তোমাকে আমি বলবো মোবাইল নাম্বারের কোশ্চেন করবো তো। আমি বলতে চাইছি তোমাকে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু 4 আর 8-এর মধ্যে থাকতে পারে। এমনটা হতে পারে তোমার স্কুলের রোল নাম্বার 13 ছিল, মানে আমার আজীবন 13 ছিল। আমাদের স্কুলে না ওই মেরিটের বসে রোল নাম্বার হতো না, ওই তুমি যখন ভর্তি হয়েছিলে যেই নাম্বারটায় ভর্তি হয়েছো ওই নাম্বারটাই সারা মানে ক্লাস 10 পর্যন্ত ছিল। আমি নাকতলা স্কুলে পড়তাম,
তো 13ই ছিল আমার সারা জীবনের রোল নাম্বার, এবং ওই 13 রোল নাম্বার নিয়েই আমার কেটেছে। তো 4 যাদের ড্রাইভার হবে গৌরব, 4 আর 8-এর মধ্যেই তাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ঘোরাফেরা করবে, ঠিক আছে? এটা আমি তোমাকে বলবো একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন। আরে আমার মোবাইল নাম্বার সব যোগ করলে হয় 6। তো সেটা তো ঠিক আছে, ভালো, আমার তো লাকি নাম্বার। হ্যাঁ, লাকি নাম্বারের মধ্যেই রয়েছে। হ্যাঁ। দেখো আমি তোমাকে বলবো, তুমি যে একটা জায়গা থেকে যে এই জায়গায় মানে দাঁড়িয়ে রয়েছো, না কোথাও না কোথাও তো তোমার কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো পজিটিভ দিকে রয়েছে। হ্যাঁ গো, আমি একটা জিনিস ফিল করি যে আমাদের তোমাকে জীবনটা, আমি নেম স্পেলিং এর কথা বলছিলাম, ঠিক আছে? তোমাকে আমি বলবো তোমার যে গৌরব তপাদার, তোমার নেম স্পেলিং, তোমার সেই নেম স্পেলিংটাও 42 থেকে 6-এ আসে। তুমি হয়তো দেখোনি আজকে, আমি কিন্তু ক্যালকুলেশন করে নিয়েছি। হ্যাঁ আমি তো দেখিনি। 6 মানে কি বলতো? ক্যামেরার সামনে যারা কাজ করে, মিডিয়াতে, শুক্র। মিডিয়ার সামনে যারা কাজকর্ম করে, আচ্ছা। নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করতে সাহায্য করে। তুমি দেখো শাহরুখ খান কিন্তু নিজের নেম স্পেলিং চেঞ্জ করেনি, কিন্তু শাহরুখ খানকে তুমি দেখো ওনার কত? 42 থেকে 6-এ আসে। আচ্ছা। তো গেম কোথা থেকে কার চেঞ্জ হচ্ছে, হয়তো সে ভাবতে পারে যে আমি এসব বিষয়ের উপর বিশ্বাস করি না, কিন্তু তার ডিটেলস অ্যানালিসিস যদি তুমি করো, দেখবে কোথাও না কোথাও তার সবকিছু কানেক্টেড। Connected। আমি এটা কেন মানি সুজয় দা, কারণ আমার যেটা মনে হয় যে আমরা জীবনে যাই করি সবকিছুর পেছনে একটা কারণ আছে, এবং আমার মনে হয় যে কেউ বা কোনো তো একটা শক্তি আছে যে আমাদেরকে জীবনে কিছু সিচুয়েশনে ফেলে, পরীক্ষা করে এবং আমাদের জন্য অনেক কিছু সাজিয়ে রাখে। এবং আমার জীবনে বহু ক্ষেত্রে আমি দেখেছি যে আমি হয়তো আজ কোনো একটা কাজ করছি, সেটা হয়তো আজ বুঝতে পারলাম না কেন করে ফেললাম, হয়তো ভাল লাগলো না তখন করতে, কিন্তু আজ থেকে 5 বছর বাদে হয়তো আমি ওই কাজটার গুরুত্ব বুঝতে পারছি যে 5 বছর আগে আমি ওইটা করেছিলাম বলে আজ আমি এটা করতে পারছি। এবং লাইফ অদ্ভুতভাবে আমাদের জন্য সবসময় নিজেই ডিসিশন নিতে থাকে, এবং এই ডিসিশনটা কে নেয়? যদি আমি না নিত, একদমই কেউ তো নেয়, একদমই কোনো তো একটা পাওয়ার নেয় যার জন্য আমরা সবাই এই পৃথিবীতে রয়েছি। তো এই যে মোবাইল নাম্বার নিয়ে তুমি কথা বললে, তাহলে কি তুমি বলছো মোবাইল নাম্বারও নিজের লাকি নাম্বার দেখে নেওয়াটা উচিত যদি কেউ এখন মোবাইল নাম্বার নেয়? আর যদি কারো মোবাইল নাম্বার আনলাকি হয় আর সে ধরো বিজনেসম্যান, তাহলে কি বিজনেস ডুবে যেতে পারে? দেখো গৌরব, আমি তোমাকে বলবো যে 100% মোবাইল নাম্বার খুবই একটা ইম্পর্টেন্ট টুলস, ঠিক আছে? মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী লাকি নাম্বারের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। শুধু মোবাইল নাম্বার কেন বলবো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তোমার হাউস নাম্বার, তোমার ফ্ল্যাট নাম্বার, তোমার ভেহিকেল নাম্বার, সেটা 2 চাকা 4 চাকা হতে পারে। আমার হাউস নাম্বার টোটাল করলে হয় 8। তুমি দেখো না, তুমি তো বললে যে 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে, ঠিক আছে? এটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি এরকমটাই ঘটবে, 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এমনটা হতেই পারে তার পার্টনার 4-এর দ্বারা রুল হয়, সে 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করছে, হতে পারে এমনটা, ঠিক আছে? তো তোমার যে কোয়েশ্চেনটা মোবাইল নাম্বার, আমি তোমাকে বলবো মোবাইল নাম্বার অবশ্যই লাকি নাম্বারে হওয়া দরকার, কিন্তু এটাই ডিসাইডিং ফ্যাক্টর নয় গৌরব। কাউকে ভুল তথ্য দিয়ে বা ভুল রাস্তা দেখিয়ে আমি কোনো রকমের চিন্তা ভাবনা কারোর মাথার মধ্যে ঢোকাতে চাই না। আমার পথটা যেন সুন্দর থাকে, এই বিষয়টাই আলোচনা করতে চাই, বা প্রেডিকশন দিতে চাই, বা ক্লাসের মধ্যে আলোচনা করতে চাই। অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন চ্যানেলের পডকাস্টের মধ্যে হয়তো তুমি দেখেছো, সেটা হিন্দি কোনো পডকাস্টের মধ্যে, যে মোবাইল নাম্বার নাকি তোমার জীবনের সমস্ত বিষয়কে চেঞ্জ করে দেবে। আমি এটুকু তোমাকে বলতে পারি যে মোবাইল নাম্বার ইম্পর্টেন্ট টুলস, সেটাও তোমার লাকি নাম্বারের মধ্যে হওয়া দরকার। মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার, হাউস নাম্বার, তোমাকে বলবো আরও যে সমস্ত অ্যাক্টিভিটি থাকবে, সমস্ত কিছু অবশ্যই ইম্পর্টেন্ট টুলস, কিন্তু এটা ডিসাইডিং ফ্যাক্টর নয়। তোমার কি মনে হয় ডিসাইডিং, সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর কোনটা? সব থেকে ডিসাইডিং ফ্যাক্টর আমি তোমাকে বলে দিচ্ছি নিউমোলজিক্যালি, সেটা হচ্ছে তোমার প্রফেশন। তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে আছো কি নেই, কি করে বুঝবো? সেটা তো ডেট অফ বার্থ অ্যানালিসিস করলেই বোঝা যাবে। আমি যেমন তোমাকে বললাম, বা আগের পডকাস্টেও তোমাকে বলেছি, তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজকর্ম করছো, মিডিয়ার সামনে কাজকর্ম করছো, তুমি আগে সিনেমাও করেছো, আবার আগামী তুমি বলছিলে যে আমি আবার একটা সিনেমা তৈরি করতে যাচ্ছি, তাই না? তো আমি তোমাকে বলবো যে তোমার জন্য মিডিয়া কাজকর্ম ভালো হতে পারে, তোমার হোটেল রেস্টুরেন্টের বিজনেস তোমার জন্য ভালো হতে পারে, বা আমি তোমাকে বলবো যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস ভালো হতে পারে, আরও অনেক বিজনেসই তোমার জন্য ভালো হতে পারে। তো ডেট অফ বার্থ অনুযায়ী সেটা দেখতে হবে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে তোমার সঠিক প্রফেশনে থাকা। এবার দ্বিতীয় ইম্পর্টেন্ট, ডিসাইডিং ফ্যাক্টরের দ্বিতীয় ইম্পর্টেন্ট টুলস হচ্ছে, সেটা হচ্ছে তোমার নেম স্পেলিং। তোমাকে আগেই বললাম ডেট, মান্থ, ইয়ার এই জীবনের জন্য ফিক্সড। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার জীবনে 40 to 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে।
আর তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টরের মধ্যে, সেটা হচ্ছে তোমার রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা। এই তিনটে বিষয় ডিসাইডিং ফ্যাক্টর। বাকি যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো সেইভাবে ডিসাইডিং ফ্যাক্টর নয়। কিন্তু আমার কাছে যদি সেই সুযোগ থাকে তো আমি সেই বিষয়গুলোকেও কেন ঠিক করব না, তাই না? সুজাতা, তুমি আমার একটা কথা বলো, এই যে তুমি বললে যে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, নিউমারোলজিক্যালি বার্থ চার্ট দেখে কি বোঝা যায় যে কোন মানুষটা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কোন মানুষটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম? অবশ্যই ডেট অফ বার্থ অনুযায়ী। দেখো, আমার কাছে যারা কনসালটেন্সি নিতে আসে বা যারা ক্লাসে শেখায়, তাদেরকে দেখিয়ে দেওয়া হয় যে কিভাবে ন্যাভিগেশন করতে হবে, সঠিক টাইমে সঠিক ডিসিশন কিভাবে নিতে পারবে, কার জন্য কোন প্ল্যানেট বেনিফিট দেবে আর কার জন্য কোন প্ল্যানেট নেগেটিভ রেজাল্ট দেবে, সেটা তোমাকে বুঝতে হবে। তো সেইভাবেই তুমি নিজের জীবনকে ন্যাভিগেশন করলেই তুমি বুঝতে পারবে কোন নাম্বারের লোকেরা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দেখো, আমি তোমাকে বলবো যে কি হয় বোঝা যায়? আমি তোমাকে বলবো, দেখো, ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 1 থেকে 9টা সংখ্যায় পাওয়ারফুল। আমি কোনো নাম্বারটাকেই তুমি আমাকে যদি কোয়েশ্চেন করো যে 1 থেকে 9টার মধ্যে তোমার কোন নাম্বারগুলোকে ভালো লাগে বা কে সব থেকে বেশি পাওয়া, কে সব থেকে ভালো, তো আমি তোমাকে বলবো যে আমি ক্লাসের মধ্যে বলি যে সমস্ত ব্যক্তিদের 5, 14, 23 তারিখে জন্ম হয়েছে, ঠিক আছে, তারা একটু হলেও ওভার ব্লেসড। নাম্বার 5 তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে। আচ্ছা, কেন? দে আর ইন্টেলিজেন্ট। তুমি দেখো, সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে তো গৌরব। মার্কিউরি প্ল্যানেট দেখো সূর্যের চারিদিকে সব থেকে ফাস্ট ঘোরে, সব থেকে ক্লোজও, এবং সব থেকে ক্লোজ, সব থেকে ফাস্ট ঘুরে থাকে, ঠিক আছে। তারা ব্রেনি হয় খুব ভালো, তাদের অ্যাডাপ্টিবিলিটি খুব দুর্দান্ত হয়ে থাকে, ঠিক আছে, লাভিং নেচারের হয়ে থাকে। এবং তোমাকে সব থেকে ভালো কথা বলছি, তাদের লাক ফ্যাক্টর দুর্দান্ত কাজ করে, ঠিক আছে। এর সাথে তোমাকে আর একটা মজার বিষয় দেখাচ্ছি, বলছি শোনো, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। দেখো, মার্কিউরি প্ল্যানেট সব থেকে ফাস্ট সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু তার নিজের যে অ্যাক্সেসের রোটেশন না, সব থেকে স্লো হয়ে থাকে। বিজ্ঞান কিন্তু তাই বলছে, সায়েন্স তাই বলছে, তাই না? তার যে নিজের অ্যাক্সেস, তার রোটেশন হয় খুব স্লো। হ্যাঁ, তার কারণ ও তো বনবন করে ঘুরতে পুরোটা ঘুরতে পারবে না, এটা তো বিজ্ঞানী ছোটবেলাতেও আমরা পড়েছি। তার অ্যাক্সেসের রোটেশন স্লো হয়, হ্যাঁ, স্লো হবে। তোমাকে আমি বলছি শোনো, যাদের 5, 14, 23 তারিখে জন্ম না, তাদের মধ্যে ক্যারেক্টারের মধ্যে একটা বিষয় তুমি খুব ভালোভাবে লক্ষ্য করবে, করছি, করব, করে নেবো, লেজিনেস, অলসতা যারা রয়েছে, প্রত্যেককে আমি বলবো কমেন্টে লিখে জানান যে আপনাদের মধ্যে অলসতা আছে কি নেই, বা আপনার বাচ্চাদের মধ্যে অলসতা আছে কি নেই। এমনটা তোমাকে আমি বলছি শোনো, এমন বাচ্চা, আমি কনসালটেন্সি দিতে গিয়ে আপনার মানে বাচ্চার ক্ষেত্রে এমনটা হয় না, আপনি পাশের ঘরে রয়েছেন আর সামনে জলের বোতল টেবিলের মধ্যে রয়েছে, আপনাকে বলে না যে ওখান থেকে মা জলের বোতলটা দাও, বলে যে একদম এক্স্যাক্টলি এরকমটাই ঘটে। তো আমি তোমাকে বলবো 5, 14, 23 তারিখে এদের লাক ফ্যাক্টর দুর্দান্ত হয়ে থাকে, কিন্তু এদের জীবনের সাকসেসের পিছনে বাধা একমাত্র হতে পারে 2টি কারণ। এক হচ্ছে ওই লেজিনেস, তোমাকে আমি বললাম, আর দ্বিতীয় হচ্ছে রং প্রফেশন। আচ্ছা, এই দুটো বিষয় যদি এদের ঠিক করে নেওয়া যেতে পারে, তো 5-এর জাতকরাও কিন্তু দুর্দান্ত সাকসেসফুল হতে পারে, নো ডাউট। এবার তুমি যদি আমাকে বলো যে 1 থেকে 9-এর মধ্যে সব থেকে বেস্ট পাওয়ারফুল, আমি বলবো প্রত্যেকটা নাম্বারই পাওয়ারফুল, কিন্তু এখান থেকে আমি যদি তুমি আমাকে বলো যে কিছু নাম্বার আমাকে বলো, তো আমি সেক্ষেত্রে বলবো নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 6, এই 4টি নাম্বার মোস্ট পাওয়ারফুল, বা এই 4টে প্ল্যানেট মোস্ট পাওয়ারফুল। তো আমাকে বলো যে যদি নাম এত ইম্পর্টেন্ট হয়ে থাকে, নেম স্পেলিং, তাহলে তো বিভিন্ন দেশ যারা রয়েছে, সব দেশের নামও তো তাহলে সেই দেশের জনগণের উপর প্রভাব ফেলে। যেমন ধরো আমাদের দেশের নাম ইন্ডিয়া, আমি জানি না আমাদের দেশের নিউমারোলজিক্যালি আমরা কোন জায়গায় রয়েছি, তাহলে তো এমন অনেক দেশ দেখাবো না আজকে যারা হয়তো খুব খারাপ অবস্থায়। বলো তো, এটা নিয়ে কথা বলি যে দেশের হাল নিউমারোলজিক্যালি বোঝা যায়। দেখো, আমি তোমাকে বলবো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট টুলস, তো তোমাকে আমি বললাম, তোমাকে কিছু স্টাডি দিচ্ছি, তুমি নিজেই দেখে নাও যে নেম স্পেলিং কতটা ইম্পর্টেন্ট। দেখো, এখন গোটা পৃথিবীকে রুল করছে কোন দেশ? ইউএসএ রয়েছে, ইউএসএ, ঠিক আছে। তুমি ইউএসএ কে যদি দেখো, এবং ওর যে প্রত্যেকটা মানে টোটাল নামটাকে তুমি যদি দেখো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, তুমি দেখবে 1 সংখ্যার মধ্যে আসবে। আচ্ছা, সব মিলিয়ে 1 হবে, 1 সংখ্যার মধ্যে 5। তোমাকে আমি বললাম সব থেকে পাওয়ারফুল, মানে সব পাওয়ারফুলের মধ্যে একটা নাম্বার হচ্ছে নাম্বার 5। ওরা খুব বুদ্ধিমান, ওরা তো বড় লোক হয়েছি যুদ্ধের সময় অস্ত্র পেয়েছে, একদম। এবং ইউএসএ যদি তুমি দেখো, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে তুমি যদি শর্টে করো ইউএসএ, ইউ ফর নাম্বার 6 নিউমেরিক ভ্যালু, এস হচ্ছে 3 আর এ হচ্ছে 1, তো 6 আর 3 9 আর 1 10,
এক সংখ্যা রুল করছে। এবং তোমাকে আমি একটা কথা বলছি, দেখো চায়না, তাই না, হতেই পারে আমাদের একটু রাগ হতে পারে, আমাদের অনেক রকমভাবে বিরক্ত করে, প্রায় শত্রু দেশ এখন। শত্রু দেশ। চায়নার আমাদের ক্ষেত্রে শত্রু মনে করতে পারি আমরা, কিন্তু চায়নার যে ফিনান্সিয়াল গ্রোথ তুমি সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না গৌরব। না, সেটা তো করতে পারা যায় তাই না? যার যেটা সত্যি সেটা তো সত্যি। সেটা ওরা তো সত্যি। কিভাবে অনেকটাই বড় হয়ে দেখো, গেছে এখন। ইন্ডিয়া এবং চায়না একসাথেই প্রায় স্বাধীনতা পেয়েছে। আজকে চায়না কোথায় পৌঁছে গেছে তুমি এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। তুমি চায়না নিউমেরিক ভ্যালু দেখো কত আসছে, নাম্বার 6 এর মধ্যে। 6 মানে তোমাকে আমি কি বললাম, শুক্র। নেম, ফেম, লাক্সারি, ফিনান্সিয়াল গ্রোথ, ভালো রিলেশনশিপ, সমস্ত কিছুকে ইন্ডিকেট করে, তাই না? তো বিষয়টা তোমাকে বুঝতে হবে। তুমি বাদ দাও, দুবাইকে দেখো, দুবাই আছে নাম্বার 5 এর মধ্যে। সুইজারল্যান্ডকে দেখো, কোনো বড় কোনো কারখানা ফ্যাক্টরি কিচ্ছু নেই, নাম্বার 5 এর মধ্যে আছে। তুমি কানাডাকে দেখো, নাম্বার 6 এর মধ্যে আছে। এবার তুমি আমাদের দেশকে দেখো, ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকে তুমি যদি দেখো, INDIA, I for 1, N for 5, D for 4, I for 1, A for 1। এটাকে টোটাল করার পর 3 তুমি দেখবে নাম্বার 3 আসবে, জুপিটার। অর্থাৎ 12 থেকে 3 আসবে। দেখো আমাদের দেশের 3 মানে কি, জুপিটার মানে হচ্ছে জ্ঞান, নলেজ। আমরা তো তাই, আমাদের দেশে নলেজের অভাব আছে। আমরা তো প্রথম থেকেই তুমি দেখো নলেজ নিয়ে বড় হয়েছি। গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত মাইক্রোসফট বা বড় বড় যে গুগলের কোম্পানি, সব জায়গায় বড় বড় লেভেলে কিন্তু ইন্ডিয়ার ছেলের মেয়েরাই বসে আছে, তাই না, চালনা করছে। তো জ্ঞানের অভাব কিন্তু আমাদের প্রথম দিন থেকেই ছিল না। কিন্তু এই মুহূর্তে যদি দেখতে চায়, তো আমি তোমাকে বলবো, যদি ইন্ডিয়া থেকে আমাদের দেশের নামটা ভারত করা হয়, ভারত হলে কথা হয় BHARAT, এই নামটাকে যদি, এই স্পেলিংটাকে ভারত হিসাবে করা যায়, তো আমি তোমাকে বলবো আগামী 10-15 বছরের মধ্যে একটা ভালো ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু অবশ্যই তুমি লক্ষ্য করতে পারো। আর ভারতের নিউমেরিক ভ্যালু আসবে নাম্বার 6 এর ওপর। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমার যেটা মনে হয়, সেটা যে তুমি যেটা প্রথম থেকে বলছিলে হার্ড ওয়ার্ক। কিন্তু এই হার্ড ওয়ার্ক নিয়ে আমার আবার একটা কনফ্লিক্ট আছে। সেটা হচ্ছে, আমি কিন্তু এমন অনেক মানুষকে চিনি যারা প্রচুর হার্ড ওয়ার্কিং, কিন্তু সে সাকসেস পাচ্ছে না। আবার অন্য একজন মানুষ আছে যে হয়তো অতটা হার্ড ওয়ার্ক করছে না, কিন্তু তার নয় তুক্কা লেগে যাচ্ছে এবং সে খুব নাম করে যাচ্ছে বা সাকসেসফুল হয়ে যাচ্ছে, টাকা কামিয়ে ফেলছে। হাউ ইট গোজ? তাহলে এটা কেন হচ্ছে? তোমাকে আমি একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই। আমার চেম্বারে, দমদমে আমার চেম্বার রয়েছে, এক ভদ্রলোক এসেছিলেন। ওনাদের কিছু প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে অর্থ তো আসছে কিন্তু সেটা ড্রেন হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে খরচা হয়ে যাচ্ছে বেশি। তো ওনার যে মানে ভদ্রলোক এসেছিলেন, ওনার ড্রাইভার নাম্বার হচ্ছে 5 আর কন্ডাক্টর নাম্বার হচ্ছে 6। স্ট্রং কম্বিনেশন, তুমি বুঝতে পারছো এতক্ষণের আলোচনাতে। হ্যাঁ, 5 আর 6 এর কম্বিনেশন, ঠিক আছে। তো আমি ওনাকে বললাম, আচ্ছা স্যার আপনি বলুন তো, আপনি যে স্কুল জীবনে পড়াশোনা করেছেন, স্কুল কলেজে পড়াশোনা করেছেন, এমনটা হতেই পারে আপনার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করেছে, ভালো মার্কস নিয়ে পাস করেছে, তাই না, হয়তো স্টার মার্কস পেয়ে পাস করেছে। আজকের ডেটে তারা কোন জায়গায় কি করছে আর আপনি কি করছেন? উনি বলছেন, যারা আমার থেকেও ভালো পড়াশোনা করতো, কেউ LICর এজেন্টের কাজকর্ম করে, কেউ প্রাইভেট স্কুলেতে টিচিংয়ের কাজকর্ম করে। আর এই ভদ্রলোক, এই 5 আর 6 এর কম্বিনেশন যেটা রয়েছে না, এই ভদ্রলোক বিদেশে পার্মানেন্টলি ওখানেই থাকেন, ওখানেই উনি জব করেন। ভালো তো। পার মান্থ উনি আমাকে যেটুকু বলেছেন, অ্যাপ্রক্স 2 লাখ টাকার মতো পার মান্থ স্যালারি উনি পান। তো আমি তোমাকে বলবো যে ডেট অফ বার্থ খুবই ইম্পর্টেন্ট। তো 5 আর 6 এর কম্বিনেশন তুমি বুঝতে পারছো। 5 আর 6 এর শুধু আমি তোমাকে বলবো না, 1 আর 9 এর কম্বিনেশনও ভালো, 6 আর 5 এর কম্বিনেশন ভালো, আরও মানে ইত্যাদি অনেক মানে কম্বিনেশনই হতে পারে। তাদের ডেট অফ বার্থ অনুযায়ী তাদের লাক ফ্যাক্টর অনেকটাই বেস্ট রেজাল্ট প্রোভাইড করতে পারে, ঠিক আছে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার যিনি স্যার রয়েছেন, অরবিন্দ সুদ স্যার, তোমাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই তোমাকে বললাম, ওনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন হচ্ছে গৌরব 4 আর 2 এর, রাহু আর মুন, ঠিক আছে। এটা তো খুব ভালো নয়? খুব ভালো, তুমি নিজেও বুঝতে পারছো। দেখো আমি বলতে হলো না, তুমি তো বলেছো, তুমি বুঝতে পারছো 4 আর 2 এর কম্বিনেশন। তোমাকে আমি বলছি শোনো, এই 4 আর 2 এর কম্বিনেশন মানে বাজে কম্বিনেশনের মধ্যে একটা, 4 আর 2 এর কম্বিনেশন, ড্রাইভার কন্ডাক্টর। কিন্তু তুমি যদি আমার স্যারকে তুমি দেখো, তার সাকসেস রেট কিন্তু দুর্দান্ত। এই যে তোমাকে আমি একটু আগেই বললাম, 3টে ইম্পর্টেন্ট বিষয়, ডিসাইডিং ফ্যাক্টর তোমাকে ঠিক রাখতে হবে। তোমার প্রফেশন, তোমার নেম স্পেলিং,
তোমার রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা। এই 3টে বিষয় আমার যিনি স্যার তিনি নিজে প্রথমত ঠিক করেছেন, ঠিক করার পর সঠিক টাইমে সঠিক ডিসিশন নিয়েছেন, প্রফেশন ঠিক রেখেছেন এবং নেম স্পেলিং 100% সঠিক রেখেছেন। ওনার সাকসেস এবং ওনার ফিনান্সিয়াল গ্রোথটা তুমি দেখো, যদি ওনাকে তুমি স্টাডি করে দেখো তুমি বুঝতে পারবে ওনার ফিনান্সিয়াল গ্রোথ কোথায় থেকে কোথায় উনি পৌঁছে গেছেন। তো লাক ফ্যাক্টর তোমাকে আমি বলবো বহু ডেট অফ বার্থ, অনেক ভালো ডেট অফ বার্থ থাকতেই পারে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী যে তারা খুব ভালো সাকসেসফুল হয়েছে এমনটা নয়। 3টে ইম্পর্টেন্ট বিষয়, 3টে টুলস তোমাকে ঠিক রাখতেই হবে। ওই 3টে জিনিস ঠিক এই 3টে বিষয়কে তোমাকে ঠিক রাখতেই হবে। মানে মানুষ অনেক সময় নিজের অজান্তেই ভুল কাজ করে, আবার নিজের অজান্তেই ঠিক কাজ করে। একদম একদম একদম। তোমার কাছে তো প্রচুর লোক এখন আসে যারা হচ্ছে তোমার কাছ থেকে প্রেডিকশন নেয় বা নিজেদের জীবনের প্রবলেমগুলোকে সলভ করে নেয়। তো কেমন চলছে তোমার সব কিছু? ভালো, সমস্ত কিছুই মানুষজন রেসপন্স কেমন করছে? সব মানে আমি তোমাকে বলবো যে রেসপন্স তো খুবই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। আর আমি আমার তরফ থেকে যারা কনসালটেন্সি নেয় বা যারা আমার কাছে ক্লাস করে বা আমার কাছে নিউমোলজি বাস্তু শিখেছে, একমাত্র তারাই জানে বা তারাই বলতে পারবে যে তাদের সাথে আমি একবার যখন জুড়ে যাই সেই সম্পর্ক আর কখনো। তুমি কি পার্সোনাল লেভেলে গিয়ে কথা বলো মানুষ? হ্যাঁ, একদম পার্সোনাল, একদম সামনাসামনি কথা হয় সব সময়, একদম বাই ফোন কলের মধ্যে বা মেসেজের মধ্যে। কি করে যোগাযোগ করে লোকজন? দেখো আমাদের বিভিন্ন পডকাস্টের মধ্যে বা আমার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ, কি নাম দিয়েছো? আমার নামই আছে, আমার নাম সুজয় গড়াই আছে। আচ্ছা, তো সেখানে আমার নাম্বার থাকে, ঠিক আছে? SW নিশ্চয়ই, SW একদম। তো সেখান থেকে নাম্বার, যে আমার তোমার নাম্বারে ফোন করে তোমার সঙ্গে কানেক্ট করে আমার টিম, মানে আমার টিম আছে, তো সেই টিমেতে ফোন করে আমার স্টাফেরা ধরে, তো তারপর তারা ওখান থেকে কানেক্ট হয় আমার সাথে যোগাযোগ করে। এবার আমরা আসি বাস্তু টপিকে, কারণ তুমি বাস্তু নিউমারোলজি দুটো নিয়ে কথা বলো। আর আজকের পডকাস্টটা এত ইন্টারেস্টিং হচ্ছে, আমি পুরো জমে গেছি, আমি পুরো ঢুকে গেছি, কারণ একদম নতুন জিনিস জানতে পারছি। নিজের সম্পর্কে জানতে পারলে তো ডেফিনেটলি ভালো লাগে, এবং আরও অনেক খুঁটিনাটি জানতে পারছি, যেহেতু আমার নিজের খুব, দেখুন পডকাস্ট করতে করতে কি হয় যে শুনতে শুনতে জানতে জানতে আরও নতুন কিউরিওসিটি তৈরি হয়। আর আরও নতুন কিউরিওসিটি থেকে, আমি খুব কিউরিয়াস লোক, আমার সব কিছু নিয়ে কিউরিওসিটি। আমি জীবনে কেরিয়ারে যা করছি, আমি কিন্তু কোনোটাও ফ্যামিলি ইনহেরিটেড নয়। মানে আমার বাবা গান গাইতে জানে না, আমার মা গান গাইতে জানে না, কিন্তু আমি ছোট থেকেই গান গাইতে জানি। তো আমি গিটার পিয়ানো বাজাতে জানি, গান লিখি, কিন্তু আমার বাবা মা কোনোদিনও গান লেখালেখি করেননি। আমি যে এই ক্রিয়েটিভ কাজ করছি, আমি জানি না এগুলো হয়তো সমস্ত কিছু হয়তো ওই ভাগ্য কর্মা এগুলোর সাথে আছে, বাট আই ক্যান ডু ইট সামহাউ। এবং আমার ওই কিউরিওসিটি থেকে আমি জীবনে অনেক কিছু এক্সপ্লোর করি, যেমন অ্যাস্ট্রোলজি নিয়ে আমি মাঝখানে খুব এক্সপ্লোর করেছি, নিজে কিছু জিনিস শিখেছি, কি করে একটা চার্ট রিড করতে হয়। আজকে তোমার সাথে নিউমারোলজি নিয়ে কথা বলে আমার নিউমারোলজি নিয়ে একটা দারুণ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। অ্যান্ড নাও বাস্তু, মানে আমরা প্রত্যেকেই একটা বাড়িতে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট কিছু চেঞ্জেস করলে আমাদের জীবনে অনেক কিছু বদলে যেতে পারে, আমাদের লাইফ অনেক বেটার হয়ে যেতে পারে। এই বিষয়টাকে নিয়ে আমরা আর একটু গভীরে গিয়ে সুজয়দার কাছ থেকে জানি যে সবার প্রথমে বাস্তু ব্যাপারটা কি এবং এই ডিরেকশন ব্যাপারটা কি। দেখো গৌরব, আমি তোমাকে বাস্তু বলতে গেলে, আমি যখন বাস্তুর ক্লাস করাই না, বা আমি যখন আমার স্যারের কাছ থেকে শিখেছিলাম, অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে বাস্তু, তিনি প্রথমেই একটা কথা বলেছিলেন, বাস্তু মানে হচ্ছে বাস প্লাস তু, অর্থাৎ তুমি যেখানে বাস করতা হ্যায়, যেখানে বাস তুমি করছো, সেটা তোমার বাড়ি হতে পারে, সেটা তোমার ফ্ল্যাট হতে পারে, ঠিক আছে? বা আমি তোমাকে বলবো সেটা তোমার কারখানা, অফিস, ফ্যাক্টরি, যে কোনো জায়গা হতে পারে, সেটাই হচ্ছে তোমার বাস্তু। এবার টেকনিক্যালি ভাবে বলি, 5টা এলিমেন্ট আছে আর 8টা ডাইরেকশন আছে। আমি জানি 16টা ডাইরেকশন আছে, কিন্তু এখানে মেইনলি আমি তোমার সাথে 8টা ডাইরেকশন নিয়েই কথা বলবো। এই 8টা ডাইরেকশনে 5টা এলিমেন্টকে তুমি ব্যালেন্স করে দাও, ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। দেখো গৌরব, এই বাস্তুশাস্ত্র মোটামুটি হাজার হাজার বছর আগে লেখা হয়েছে। আমাদের দেশের যে সেন্টরা ছিলেন, ঋষিমুনিরা ছিলেন, এবং তারা বলেছিলেন পুরো ব্রহ্মাণ্ড, পুরো ইউনিভার্স তৈরি হয়েছে এই 5টা এলিমেন্টের দ্বারা। এই মানব শরীর, অর্থাৎ তুমি আমি, প্রত্যেকটা মানব শরীর এই পৃথিবীতে এসছে এই 5টা এলিমেন্টের দ্বারা, আর আমরা এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব এই 5টা এলিমেন্টের দ্বারাই। এবং বিজ্ঞান, সায়েন্স আজ থেকে 150-200 বছর আগে একই কথাকে স্বীকৃতি দিয়েছেন। তো এই 5টা এলিমেন্ট কি কি? পঞ্চভূত মানে জল, মাটি, বায়ু, অগ্নি, আর হচ্ছে ফার্স্ট হচ্ছে জল, বায়ু, অগ্নি, পৃথিবী অ্যান্ড আকাশ।
পৃথিবী, আকাশ, আকাশ, আকাশ। এই 5টা এলিমেন্ট, এই 8টা ডাইরেকশনের মধ্যে তোমাকে শুধু ব্যালেন্স করে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এটাই হচ্ছে বাস্তু। শুনতে খুব ইজি লাগলো না তোমার? খুব ইজি লাগলো, এখনো খুব পর্যন্ত easy লাগলো। ক্লিয়ার আমার। কিন্তু আমি তোমাকে বলবো, এটাকে যদি তুমি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তোমার জীবনে সুখ সমৃদ্ধি, তোমাকে সুখ সমৃদ্ধির দিকে ছুটে যেতে হবে না, তোমার দিকে চলে আসবে। তোমার জীবন খুবই সরলতম হয়ে উঠতে পারবে এবং অলরাউন্ড প্রসপেরিটিকে এনহান্স করতে সাহায্য করবে। কি বললাম? আই রিপিট, 5টা এলিমেন্টকে 8টা ডাইরেকশনে তোমাকে ব্যালেন্স করে দিতে হবে, ঠিক আছে? তো এবার আমি তোমাকে বলবো আমাদের 8টা ডাইরেকশন কি কি আছে। সিকোয়েন্স অর্ডারে যদি আমি তোমাকে বলতে চাই, 1 নম্বর হচ্ছে নর্থ। নর্থ মানে হচ্ছে উত্তর। আমি ইংলিশটাই বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো একটু বুঝে নেওয়ার জন্য। নর্থ ইস্ট মানে ঈশান কোণ, ইস্ট মানে হচ্ছে পূর্ব, সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ পূর্ব, ঠিক আছে? অর্থাৎ ফায়ার এলিমেন্ট যাকে বলা হয়। তারপর হচ্ছে সাউথ, তারপর হচ্ছে সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। এই 8টা ডাইরেকশনের মধ্যে 4টে ডাইরেকশন হচ্ছে ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে। আচ্ছা, সেই 4টে ডাইরেকশন হচ্ছে নর্থ ইস্ট, নর্থ অ্যান্ড ওয়েস্ট। এই 4টে ডাইরেকশন হচ্ছে ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে। শুধু ওয়েস্ট, শুধু ওয়েস্ট। তার মানে তুমি বুঝতে পারছো গৌরব? ইস্ট আর ওয়েস্ট। হ্যাঁ, নর্থ ইস্ট, নর্থ অ্যান্ড ওয়েস্ট, 4টে ডাইরেকশন। তার মানে তুমি বুঝতে পারছো গৌরব, এই 4টে ডাইরেকশন, 8টা ডাইরেকশনের মধ্যে 4টে ডাইরেকশন ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে। আমাদের দেশে যে সেন্টরা ছিলেন হাজার হাজার বছর আগে, তারা শুধুমাত্র গণনা করে বলে দিয়েছিলেন আমাদের পুরো ব্রহ্মাণ্ডের যে 5 এলিমেন্টের মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে জল। বিজ্ঞানও কিন্তু তার মান্যতা দিয়ে দিয়েছে, পুরো ইউনিভার্সের মধ্যে জলই সব থেকে বেশি রয়েছে। তো বুঝতে পারছো কতটা স্ট্রং এবং সায়েন্টিফিক সাবজেক্ট বাস্তু। এরপর দেখো সাউথ ইস্ট, সবাই জানে সেটা ফায়ার বা অগ্নিকে ইন্ডিকেট করে। নর্থ ওয়েস্ট হচ্ছে বায়ু অর্থাৎ বাতাস, সাউথ হচ্ছে আর্থ এলিমেন্ট অর্থাৎ সাউথ ইস্ট হচ্ছে ফায়ার অগ্নি, আর নর্থ ওয়েস্ট হচ্ছে বায়ু বা এয়ার এলিমেন্ট, সাউথ এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। ওকে, ঠিক আছে? তো বুঝতে পারছো 8টা ডাইরেকশনে এই 5টা এলিমেন্ট কোথায় কি তোমাকে ব্যালেন্স করতে হবে। তবে আমি তোমাকে আবারও একবার রিপিট করব, যেটা আগেও আমি তোমাকে বললাম, হার্ডওয়ার্কের সাবস্টিটিউট না লক্ষ কোটি বছর আগে ছিল, না আজকে আছে, না আগামী লক্ষ কোটি বছর পরেও থাকবে। এবার তোমাকে দেখো, মেনলি ওয়াটার এলিমেন্ট বলতে 4টে ডাইরেকশন বললাম, ইস্ট, নর্থ অ্যান্ড ওয়েস্ট। তো মেনলি আমি তোমাকে বলবো নর্থ ইস্ট অ্যান্ড নর্থ, এই 3টে ডাইরেকশন খুব বেশিভাবে ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে। ওয়াটার মানে কি? তুমি এই জায়গাটা ফাঁকা রাখো, খোলামেলা রাখো, হাইট বেশি দিও না, ওয়েট বেশি দিও না। এই জায়গাগুলোতে যতটা পারবে তুমি খোলা রাখো। যদি ব্যালকনি থাকে খুব ভালো হতে পারে, জানলা বড় বড় যদি থাকে, এখান থেকে পিওর এনার্জি যাতে তোমার বাড়ির মধ্যে ঢুকতে পারে। এবং উল্টো দিকে দেখো, সাউথ ওয়েস্ট এবং সাউথ, এই জায়গাটা হচ্ছে আর্থ এলিমেন্টকে ইন্ডিকেট করে। আর্থ মানেই তো হাইট এবং ওয়েট তুমি যা দেওয়ার আছে সাউথ ওয়েস্টে দাও, সাউথে দাও, তুমি যত পারবে ওয়েট সেখানে দাও। আচ্ছা, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাকে আমি বলবো, আমরা সকলেই জানি সব থেকে বেশি ম্যাগনেটিক ফোর্স আর্থ এলিমেন্টের কাছেই থাকে, তাই না? আর সাউথ ইস্ট অগ্নি, ঠিক আছে, আর নর্থ ওয়েস্ট হচ্ছে এয়ার এলিমেন্ট, আর মাঝখানে রয়েছে সেন্টার। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। সেন্টার মানে হচ্ছে আকাশ, ঠিক আছে? এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে, আর 5টা এলিমেন্টকে তোমাকে ব্যালেন্স করে দিতে হবে। এরপর তোমাকে আমি বলবো এনার্জির ফ্লো সব সময় মাথায় রাখবে নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট, এই দিক থেকে নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, এইভাবেই কিন্তু এনার্জির ফ্লো তৈরি হয়। আচ্ছা, ভায়া সেন্টার হয়ে, অর্থাৎ রিমোট কন্ট্রোল সেন্টারের হাতেই থাকবে। তোমাকে ধরো নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টে যদি কোনো এনার্জির ফ্লো তৈরি হতে হয়, সেন্টারকে তোমাকে ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা, অর্থাৎ সেখানে তুমি ধরো কোনো পিলার করে দিলে, সেটা কিন্তু তোমার সেন্টার ডিস্টার্ব হয়ে গেল, অর্থাৎ এনার্জির ফ্লোটা কিন্তু তুমি ডিস্টার্ব করে দিলে। আরও মাল্টিপল কারণ হতে পারে সেন্টারকে ডিস্টার্ব করার জন্য। হতেই পারে তুমি ওখানে স্টেয়ার কেস করে দিলে, মানে সিঁড়ি করে দিলে, তাহলেও কিন্তু তোমার সেন্টার ডিস্টার্ব হয়ে যাবে। তো এই ধরনের কাজকর্ম কিন্তু করা যাবে না। এনার্জির ফ্লোটা সুন্দরভাবে চালনা করতে গেলে তোমাকে আমি বলবো যে সেন্টারকে ঠিক রাখতে হবে, কারণ সেন্টারের হাতেই থাকবে রিমোট কন্ট্রোল, অর্থাৎ এনার্জিকে চারিদিকে প্রভাবিত করতে সেন্টার
মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এক্ষেত্রে যে 5টা এলিমেন্ট রয়েছে, 8টা ডাইরেকশন রয়েছে, নিজের ঘরের ডাইরেকশনগুলো সবাইকে বুঝবো কি করেছে কোনটা কোন ডাইরেকশন? হ্যাঁ দেখো গৌরব, আমি তোমাকে বলবো যে এই 8টা ডাইরেকশন বার করার জন্য কখনো কখনো হয়, আমি ধরো কারোর বাড়ি বা ফ্ল্যাট ভিজিট করতে গেছি, তো প্রথমে মজার ছলে জিজ্ঞাসা করি অনেকজনকে যে আচ্ছা আপনার পূর্ব দিক কোনটা। ওনারা কি বলে জানেন? বলে যে এই দিকটা দিয়ে সূর্য উঠছে, এই দিকটা হচ্ছে আমার পূর্ব দিক। আর বাকি ডাইরেকশনগুলো সেই মতো করে আইডিয়া করে বলে দেয়। হ্যাঁ মানে ওরকমই তো ভাবি আমি। হ্যাঁ, তো যে এইদিকে সূর্য, কেন এটাই কেন পূর্ব তোমাকে দিক। আমি বলছি, দেখো বিজ্ঞান বলছে সূর্যর ডাইরেকশন 15 ডিগ্রি উত্তরায়ণ 15 ডিগ্রি দক্ষিণায়ন চেঞ্জ হতে থাকে। অর্থাৎ গরমের সময় সূর্যের পজিশন যে জায়গায় থাকে, শীতকালে 15 ডিগ্রি দক্ষিণায়নে চলে যায়। আচ্ছা, তো আমি তোমাকে বলবো তোমার বাড়ির মধ্যে তো আর পা নেই, তাই না? আছে কি পা যে সূর্যের সাথে সাথে মুভমেন্ট করবে? তোমার বাড়ির যে ডাইরেকশন সেটা সব সময় ডিগ্রিতে নির্ধারণ করতে হয়, ডিগ্রি। আচ্ছা, অর্থাৎ তোমাকে দেখতে গেলে তোমাকে কম্পাসের ব্যবহার নিতে হবে, সহযোগিতা নিতে হবে। এবার কম্পাস মানে হচ্ছে ম্যাগনেটিক কম্পাস তোমার লাগবে। ফোনের কম্পাস হবে? ফোনে কম্পাস হবে, আমি তোমাকে বলবো এক্ষেত্রে যদি তোমার ফোনের মধ্যে ইনবিল কম্পাস থাকে, যেমন আইফোনে তো জেনারেল কম্পাস, তাহলে আমি বলবো তুমি তার ব্যবহার নিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমি তোমাকে বলতেছি যে এই ডাইরেকশনের মধ্যে কোনো না কোনো জায়গাতে পূর্ব দিক বেরোবে, কিন্তু অ্যাকুরেট তোমার ডাইরেকশন বার করতে গেলে সেটা তোমাকে দেখতে হবে তোমার ডাইরেকশন কোন জায়গাটায় আসছে। আর সেই কারণের জন্য তোমাকে কম্পাসের ব্যবহার করতে হবে এবং সেটা ডিগ্রিতেই নির্ধারণ করতে হবে তোমার ডাইরেকশন কোন দিকে আসছে। মানে যেমন ঠিক আছে? আমি এখন করছি, এই যে এই দিকটা হচ্ছে আমার একদম 90 ইস্ট দেখাচ্ছে, 90 ডিগ্রি ইস্ট। এবার এই দিকে যত আমি যাচ্ছি তত ইস্ট বাড়ছে, সাউথ ইস্টের দিকে আমি যাচ্ছি। তোমাকে আমি যাওয়ার সময় শিখিয়ে দেবো, তোমার চিন্তা নেই, দেখিয়ে দেবো তোমাকে আমি, ঠিক আছে? বেশ বেশ। এবার দেখো সেকেন্ড বিষয় হচ্ছে, অনেকে ভাবে নর্থ ইস্ট মানে ঈশান কোণ। ঈশান কোণ মানেই কোণ হতে হবে। তোমার এরকম ধারণা আছে নাকি ঈশান কোণ মানেই কোণ হতে হবে? না, আমি কোনোদিনও ভাবিনি এই বিষয়ে। যাই হোক, এরকমটা ভাবোনি। তোমাকে আমি বলছি শোনো, ধরে নাও এটা আমার একটা প্লট, মানে আমার বাড়ির, তোমাকে ম্যাপটাই আমি তোমাকে বলছি, মানে আমার বাড়ির প্লটটা বলছি। অনেকে ভেবে থাকে, আমি তোমাকে বলছি শোনো, নর্থ ইস্ট মানেই হবে এই কর্নার, এই কোণ হতে হবে, এটা এরকমটাই সবাই মনে করে থাকে। কিন্তু আমি তোমাকে বলছি শোনো, আমার বাড়ির নর্থ ইস্ট হচ্ছে এই জায়গাটায়, আর ইস্ট হচ্ছে আমার কর্নারে আসে। তো এমনটা সিদ্ধান্ত নয় যে তোমার নর্থ ইস্ট মানেই সেটা কোণ হতে হবে বা কর্নার হতে হবে, এটা তুমি কিন্তু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এরপর তোমাকে আমি বলবো গৌরব, তুমি তোমার আইফোন রয়েছে, তুমি তো ডাইরেকশন বার করে নিলে, এই জায়গাটা হয়তো ফর এক্সাম্পল এই জায়গাটা হয়তো তোমার ইস্ট দেখাচ্ছে। এই যে এই জায়গাটা, এবার ধরো তোমার বাড়িটা 3 কাঠা প্লটের, 3 কাঠার উপর রয়েছে তোমার প্লটটা এবং বাড়িটা রয়েছে, তোমার এই জায়গাটা ইস্ট বেরোচ্ছে। তো ইস্টের ডাইরেকশনটা কত ফুট বাই কত ফুট তুমি সেটা কিভাবে নির্ধারণ করবে? সেম প্লট, ধরো পাশের প্লট রয়েছে, তারও দেখা যাচ্ছে ইস্ট এই দিকটাতেই আসছে, তার 10 কাঠার উপর বাড়ি রয়েছে, তোমার 3 কাঠা তার 10 কাঠা, তার জন্য ইস্ট তো সেম ডাইরেকশনই বেরোচ্ছে, কিন্তু সেই ইস্টের জোনটা, জায়গা ইস্টের জোনটা মানে কত ফুট বাই কত ফুট সেটা বেরোচ্ছে। তোমার ক্ষেত্রে একরকম বেরোবে, তার ক্ষেত্রেও একরকম, জায়গাটা অন্যরকম হবে। তো আমি তোমাকে বলতে চাইছি যে ডাইরেকশনে যে এলিমেন্টকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে সেটাকে তোমাকে বুঝতে হবে জোনটা সঠিক বার করার পর। প্রথম হচ্ছে ডাইরেকশন বার করা, তারপর জোনিং করা, সেই জোনটা কত ফুট বাই কোন জোনটা আমার, ওটা একদম যে ইস্ট আমি যে বলছি এই জায়গাটা কোন জোনটা আমার, কত ফুট বাই কত ফুট তোমার প্লট অনুযায়ী এটা কি বের করার জন্য লোক লাগবে? দেখো সেটা তো আমি তোমাকে বলবো যে যারা বাস্তু প্র্যাকটিস করে সঠিকভাবে, একদম সঠিকভাবে যারা প্র্যাকটিস করে তাদের সাথে তুমি কনসাল্ট করলেই, বা আমি তোমাকে যাওয়ার সময় বলে দিতেই পারি তোমার জন্য কোন দিকটা কিরকম হবে আর কিভাবে তুমি জোনটা বার করবে। অর্থাৎ মেন ইম্পর্টেন্ট ডাইরেকশন বার করা, দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জোনিং করা, তবে তোমার অ্যাক্টিভিটি। নাও তুমি আমাকে বলো, এই ব্যালেন্সিংটা কি করে হয়, মানে হাউ ইট গোস, একদম সহজ করে তুমি বলো। যে যদি একটা মানুষের একটা ছোট্ট এইটুকুনি ঘর হয় এবং এই ছোট্ট ঘরটুকু, এইটুকুনি আমার ঘর, এইটুকুনি ঘরের মধ্যে আমি ধরো বিচার করে ফেললাম যে এটা আমার ইস্ট, ঠিক আছে, এটা আমার ওয়েস্ট, আমি ধরো এরকম বিচার করলাম এবং আমি জোনিংও করে নিলাম, সমস্ত তুমি যা যা বললে করে নিলাম। একদম সিম্পল টেকনিকে আমি কি করে এইগুলোকে ব্যালেন্স করবো? ধর ফর এক্সাম্পল আমি তোমাকে বলবো
যে সাউথ ইস্ট তোমাকে আমি বললামই যে ফায়ার এলিমেন্টকে ইন্ডিকেট করে, তো তুমি করে দাও সেখানে কিচেন ওই জোনের মধ্যে, আচ্ছা, তাই না? যেখানে তুমি বলছো যে ওয়াটার এলিমেন্ট আছে ওই জায়গায় একটা ব্যালকনি করে দিলাম বা ফাঁকা জায়গা, ব্যালকনি না, তুমি সেখানে জলের কোনো অ্যাক্টিভিটি করতে পারো, বাথরুম করতে পারো, সুইমিং করতে পারো ফর এক্সাম্পল, বাথরুম করতে পারো, বাথরুমই, নট টয়লেট। আচ্ছা, দুটো আলাদা। মানে টয়লেট মানে তোমাকে আমি বলবো কোনো ডাব্লিউসি ব্যবহার করা, নর্থ ইস্টে ডাব্লিউসি অ্যাভয়েড। এই যে অনেকে বলে যে সাউথ ইস্ট কর্নারে টয়লেট করার কথা, এটা কি বিষয়টা কি? সাউথ ইস্টে টয়লেটের ব্যাপার নয়। আমি তো জানি না এই সাবজেক্টটা সম্পর্কে, মানে ইউ গাইড মি। না, আমি তোমাকে বলবো যে তুমি হয়তো এরকমটা বলতে চাইছো বা এরকমটা শুনে থাকবে, নর্থ ইস্ট বা ঈশান কোণেতে টয়লেট বা কিচেন ভালো না, এরকমটা বলতে চাইছো কি? হ্যাঁ, মানে আমি তো যেহেতু অত বেশি জানি না আমি এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, তো নর্থ টয়লেটটা কোন জায়গায় রাখা উচিত তাহলে? আমি বলছি তোমাকে, টয়লেটের মাল্টিপল লোকেশন হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার কোয়েশ্চেন শুনে আমি যেটুকু বুঝতে পারছি, নর্থ ইস্টে তুমি বলতে চাইছো কিচেন এবং টয়লেট কেন ঠিক নয়, কেন হওয়া উচিত নয়। নর্থ ইস্ট মানে হচ্ছে ঈশান কোণ, ঠিক আছে? ঈশান কোণ মানে হচ্ছে ঈশ্বরের স্থান, বাবা ভোলেনাথের স্থান, ঠিক আছে? তুমি সেই জায়গাতে যদি কিচেন করো, তুমি সেই জায়গাতে যদি টয়লেট করো, মানে তোমার শরীরের মলমূত্র সেই জায়গাটায় যদি ত্যাগ করো, সেটা কি ঠিক হবে? এটা হচ্ছে এক নম্বর লজিক। আর দ্বিতীয় লজিক হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে পিওর ডাইরেকশন, পিওর, তার ওপর পিওরেস্ট ডাইরেকশন। তোমাকে আমি বলে রাখি, সেই জায়গা থেকে তোমার যে এনার্জি তোমার বাড়ির মধ্যে ঢুকবে, সেই জায়গাটা তুমি যদি ড্যামেজ করে দাও গৌরব, তাহলে তোমার সেই এনার্জির ফ্লোটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো নর্থ ইস্টে কিচেন এবং টয়লেট একদমই সঠিক নয়, এটা সবাই জানে। 50-100 টাকার বাস্তুর বই বা গুগল দেবতাও তোমাকে বলে দেবে, অসুবিধা নেই, তোমাকে বলে দেবে, তুমি সার্চ করো। নর্থ ইস্টে আমি এইগুলো করতে পারবো? একদমই নয়, কিন্তু আমি তোমাকে আজকে বলে দিচ্ছি আরো কি কি করা উচিত নয় নর্থ ইস্টে। তোমাকে একটা আমি এক্সাম্পল দিই, এই বিষয়টাকে তুমি দেখো ভালো করে, এটাকে দেখতে পাচ্ছ না? ধরে নাও এটা একটা প্লট, এখানটা মনে হচ্ছে না যে একটা কাট হয়ে গেছে? এটাকে আমরা বাস্তুর ভাষাতে বলি রিডাকশন। রিডাকশন মানে কাট হয়ে যাওয়া। তোমাকে আমি বললাম কি নর্থ ইস্টে কিচেন ভালো না, টয়লেট ভালো নয়। নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের হেড, মাথাকে বোঝায়। এই নর্থ ইস্ট যদি এরকমভাবে কাট হয়ে যায়, তোমাকে কিচেনও রাখতে হবে না, টয়লেটও রাখতে হবে না, তো চলে যাও তাদের বাড়িতে। ম্যাক্সিমাম ফ্যামিলিকে দেখো বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিংহোম, এমনকি এমন কিছু কিছু রোগ, তোমাকে আমি নাম বলতে চাইছি না, তুমি বুঝতে পারছো নিশ্চয়, সেই ধরনের রোগের সাথে জর্জরিত হয়ে রয়েছে, ঠিক আছে? তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, তো এতটাই সিরিয়াস প্রবলেম এই জায়গাটা, রিডাকশন হয়ে থাকা। নর্থ ইস্টে যদি রিডাকশন মানে এরকম কাট হয়ে যায়, মানে বাড়ির ওই জায়গাটাতে বাড়ি নেই, বাড়ির অংশটা, ওই যে এই প্লটটা কাট হয়ে গেছে, এই প্লটটা কাট হয়ে গেছে, প্লটটা কাট হয়ে গেছে, অর্থাৎ তোমার হেড পোর্শনকে বোঝাচ্ছে। এই হেড, তোমার মাথা যদি কেটে যায়, তুমি বেঁচে থাকতে পারবে? অনেক মানুষের দেখবে একটা হাত কেটে গেছে, কিন্তু তাতেও সে বেঁচে থাকতে পারবে, কিন্তু কারোর যদি মাথাটাই কেটে যায়, সে বেঁচে থাকতে পারবে? শুধু টয়লেট কিচেন নয়, এর সাথে তোমাকে আমি আর একটা কথা বলছি। নর্থ ইস্ট মানে তুমি ধরে নাও গঙ্গার উৎস, অর্থাৎ গঙ্গোত্রী। তুমি গঙ্গার উৎস যেখানটা, সেখানটাতে যদি ওয়েট দিয়ে দাও, হাইট দিয়ে দাও, তাহলেও জানবে তুমি ড্যামেজ করে দিলে। আচ্ছা, মানে ধরে নাও নর্থ ইস্টের মধ্যে যদি স্টেয়ার কেস চলে আসে, স্টেয়ার কেস মানে হচ্ছে সিঁড়ি যদি চলে আসে, তো তোমাকে এই ধরনের কেসেতেও তোমাকে মানতে হবে না, জানা হয়ে যাবে, তুমি তাদের বাড়িতে চলে যাও এবং বুঝতে পেরে যাবে কতটা সমস্যার মধ্যে তারা রয়েছে। নর্থ ইস্ট ডাইরেকশন গৌরব, আমি তোমাকে বলে রাখছি, একটা সেন্টেন্সে তোমাকে আমি বুঝিয়ে রাখছি, নর্থ ইস্ট মানে হচ্ছে অল রাউন্ড প্রসপেরিটি। আচ্ছা, তোমার পিওর ডাইরেকশন, পিওরের থেকে পিওরেস্ট ডাইরেকশন হচ্ছে নর্থ ইস্ট। তোমাকে আমি বললাম এনার্জির ফ্লো নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট পর্যন্ত চলবে, অর্থাৎ নর্থ ইস্ট হচ্ছে, নর্থ হচ্ছে, ইস্ট হচ্ছে, এই তিনটে ডাইরেকশন হচ্ছে ইনলেট, এখান থেকে পিওর এনার্জি তোমার বাড়িতে ঢুকবে। আর তুমি সেই জায়গাটা যদি ড্যামেজ করে দাও, তো তোমার মানতে হবে না, তোমার জানা হয়ে যাবে, তুমি তাদের বাড়িতে চলে যাও। নর্থ ইস্টে কি রাখবো? নর্থ ইস্টে তোমাকে আমি বলতে পারি তুমি জলের কোনো অ্যাক্টিভিটি করতে পারো, ঠিক আছে? তোমাকে আমি বলবো ব্যালকনি করে রাখো, ফাঁকা রাখো, হাইট দিও না, যতটা পারবে কম হাইটে রাখো,
এইরকমভাবে তুমি অ্যাক্টিভিটি করতে পারো। আরও মাল্টিপল অপশন হতে পারে। দেখো, এটা আমি তোমাকে এইভাবে বলতে পারবো না। যাদের বাড়িতে ভিজিট করতে যায় তাদের চিন্তা ভাবনা অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট কি কি আছে সেই অনুযায়ী। না, কারোর ক্ষেত্রে যেমন ধরো অলরেডি ফ্ল্যাটটা উঠে গেছে, অলরেডি কনস্ট্রাকশনটা হয়ে গেছে, এবার সে তো এটাকে আর কিছুতেই চেঞ্জ করতে পারবে না। ধরো লাখ লাখ টাকা খরচা করে ফেলেছে, লোন নিয়ে নিয়েছে সেই ফ্ল্যাটটার জন্য, তো তখনও তো কিছু তো একটা অপশন থাকবে যে এই লোকটা ওই প্রবলেমটার থেকে বাঁচবে। তোমাকে আমি গৌরব বলছি, শোনো, নর্থ ইস্ট বাদ দিয়ে অন্যান্য ডাইরেকশনের রেমেডি আছে। এটা কোনো রেমেডি নেই বলছো? আমি তোমাকে বলবো, নর্থ ইস্টে কিচেন যদি থাকে তুমি হয়তো অন্য জায়গায় চেঞ্জ করে নিতে পারবে, তাই না? তোমাকে আমি বললাম যে গৌরব, তোমার নর্থ ইস্টে কিচেন রয়েছে, তুমি চেঞ্জ করে অন্তপক্ষে গ্যাসের ওভেনটাকে তুমি এক হাত দূরে ট্রান্সফার করে নাও, তাহলে দেখা যাচ্ছে হয়তো তোমার জোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি করে নিতে পারবে, এক হাত ডিস্টেন্সে করে নিতে পারবে। কিন্তু তোমাকে আমি বলবো, নর্থ ইস্টের WC, টয়লেটের WC, তুমি বাথরুম ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি বলবো, যদি রিডাকশনে চলে যায়, প্লটটা যদি তোমার এরকম কাট হয়ে যায়, তোমার নর্থ ইস্টের মধ্যে যদি স্টেয়ার কেস চলে আসে, আমি তোমাকে বলবো, জোড়হাত করে বলছি, আমার কাছে আসার দরকার নেই, ফালতু কোনো রকমের খরচা করে লাভ নেই, আমি কোনো রেমেডি দেবো না। আমি তোমাকে একটাই কথা বলবো, বাড়িটা বা ফ্ল্যাটটা ছেড়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। এবং বাস্তু তোমাকে আমি বলবো, যত দেরি করে রেজাল্ট দেবে না, তত ডেঞ্জারাস রেজাল্ট দেবে। যত দেরি করে তোমাকে মানে ব্যাকফায়ার করবে, তত ডেঞ্জারাস। আচ্ছা, বাস্তু কি দেরি করে ব্যাকফায়ার করে? করতে পারে, হতেই পারে। মানে ইনস্ট্যান্ট ব্যাকফায়ার করে? ইনস্ট্যান্ট তোমাকে আমি বলবো না। দেখো, তারও একটা এনার্জি আছে, সেই এনার্জির সাথে তোমাকে যখন তুমি এনার্জির দ্বারা যখন প্রভাবিত হবে, তখনই তুমি সেই রেজাল্টটা বুঝতে পারবে। সেটা 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত লাগতে পারে। কিন্তু যত দেরি করে দেবে না, তুমি জেনে রাখো, তোমাকে তত বড়ভাবে ব্যাকফায়ার করবে। তুমি সেটার জন্য রেডি থাকতে পারো। তুমি আমাকে বলো যে বাড়ির মেন গেট কোথায় থাকা উচিত? এটা একটা বড় সাবজেক্ট। বাস্তু তোমাকে এক কথায় বলবো, ভাস্ট সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। অনেক লোকেশন হতে পারে, গেট, মেন গেটের জন্য বেস্ট লোকেশন হতে পারে। কিন্তু তোমাকে আমি বলবো, শুধুমাত্র একটাই এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে মেন গেট হওয়া উচিত নয়। তুমি লজিক্যালি ভাবে ভেবে দেখো গৌরব, আমি তোমাকে কি বললাম, নর্থ ইস্ট এনার্জির ফ্লো নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট পর্যন্ত চলতে থাকে, নর্থ টু সাউথ পর্যন্ত চলতে থাকে। তোমাকে একটু আগেই আমি বললাম, ভায়া সেন্টার হয়ে। আর এটাও তোমাকে আমি একটু আগে বললাম, নর্থ ইস্ট হচ্ছে এনার্জি ইনলেট, ওখান থেকে এনার্জিটা আসবে, আর সাউথ ওয়েস্ট দিয়ে বেরিয়ে আসে না। সাউথ ওয়েস্ট হচ্ছে রিটেনিং জোন। সাউথ হচ্ছে রিটেনিং জোন, অর্থাৎ এনার্জিটা সেখানে স্টোর হবে। ও আচ্ছা, সেখান থেকে বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে। আর যদি তোমার বেরিয়ে যায়, অর্থাৎ সাউথ ওয়েস্টে তোমার যদি গেট থেকে যায়, মেন গেট, তাহলে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে আমি রিপারকেশন কি হবে তোমাকে আমি বলে দিচ্ছি। আমদানি 18, খরচা রুপাইয়া। ও, যা ইনকাম করবো তার থেকে বেশি খরচা হয়ে তুমি যাবে। বুঝতেই পারবে না তোমার অর্থ কিভাবে ড্রেন হচ্ছে। ভালো বললে তো। সাউথ ওয়েস্ট তোমার হচ্ছে রিটেনিং জোন। সেই জায়গাটা যদি তুমি খোলামেলা করে দাও, তুমি যদি মেন গেট করে দাও, তো আমদানি 18, খরচা রুপাইয়া, এই ধরনের রিপারকেশন তোমার মধ্যে লক্ষ্য করা যাবে। এটা রেমেডি হয় না কোনো? রেমেডি অবশ্যই হতে পারে। প্রথমত তো গেটটাকে চেঞ্জ করে দাও। আমি তোমাকে বলবো গেট চেঞ্জ করে দাও, তাই না? আমি তোমাকে বলবো গেটটা চেঞ্জ করে দাও। আমি যদি গেটটা সময় বন্ধ করে রাখি? আরে গৌরব, তোমাকে আমি বলবো যে মানে এটাও তো একটা হতে পারে যে সুজয়, আমি গেটটাকে বন্ধই রাখছি। হতে পারে, দেখো, হতে পারে, তুমি ঠিকই বলছো, হতেই পারে। আমি তোমাকে বলবো, গেট যখন তুমি বন্ধ করে তালা মেরেই রাখবে, তো সেটাকে পাঁচিলই তুলে দাও, অসুবিধা কি আছে, তাই না? আর তোমাকে আমি বলছি, শোনো, এনার্জির মূল সোর্স হচ্ছে এয়ার। ভালো করে বুঝবে, এনার্জির মূল সোর্স হচ্ছে এয়ার। আর এয়ার সব সময় দেখবে নিচে নিচে চলতে থাকে, প্রভাবিত হয় নিচের দিকে। তো তোমার যে দরজাটা থাকবে তার মধ্যেও কিছুটা মানে ফাঁকা অংশ তো থাকবে, তো এনার্জির ফ্লো সেই দিকেও চলবে। তুমি যখন সাউথ ওয়েস্টের দরজা যখন ব্যবহারই করবে না, মেন গেট ব্যবহারই করবে না, ওয়াল তুলে দাও। এরকম অনেকে আমাকে কোয়েশ্চেন করে, জানো তো, বলে যায় আমার নর্থ ইস্টে WC রয়েছে, তো আমি যদি ব্যবহার না করি, ধরুন ওটাকে তার দিয়ে আমি বেঁধে রেখে দিলাম। আমি তাদেরকে একটাই কথা বলি, WC বলতে? WC মানে পটি করার জায়গাগুলো, WC মানে তার দিয়ে অনেকে ধর নর্থ ইস্টে চলে এসছে, বা ইস্টেও কিন্তু টয়লেট ভালো নয়, তো এরকম জায়গায় রয়েছে। আমি তাদেরকে বলি, আপনি স্নান করতে পারেন, তো টয়লেটটা এইখান থেকে এইরকম ডাইরেকশনে আপনি নিয়ে চলে যান। তো সেক্ষেত্রে তারা বলে, আচ্ছা আমরা ব্যবহার করবো না, WCটা থাকুক, আমরা তার দিয়ে বেঁধে দিচ্ছি, আর কেউ যাতে ব্যবহার করতে না পারে। আমি তাদেরকে বলি, আরে আপনি যখন চিন্তাই করে নিয়েছেন ব্যবহার করবো না, তো WCটা তুলে ফেলে দিন, অসুবিধা কি আছে?
রেখে লাভ কি আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাকে সেম বলবো যে সাউথ ওয়েস্টে যখন মেন দরজা তোমাকে মানে বাজে রিপার্কেশন করছে, তুমি সেখানে ওয়াল তুলে দাও। তো তোমার এবার তারপরে তোমার লোকেশন, তোমার বাড়ি অনুযায়ী তো মেন গেট কোনখানে হওয়া দরকার সেটা তো বাড়ি অনুযায়ী বা প্লট অনুযায়ী দেখে তারপরেই বলা সম্ভব, ঠিক আছে? এরপরে অনেকে দেখবে, অনেকের ধারণা থাকে যে সাউথের দিকে, সাউথ ফেসিং দরজা নাকি খারাপ। এমনটা কিন্তু একদমই নয়, দক্ষিণ দিকে দরজা, হ্যাঁ এরকমটা একদমই নয়। আমি তোমাকে বলছি শোনো, একদমই নয়। এটা হচ্ছে একদম মিথ্যা ধারণা, বা কিছু কিছু মানুষ আছে যারা এরকম ভুল ধারণা বিভিন্ন চ্যানেলের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে চালনা করে থাকে। তো আমি তোমাকে বলবো সাউথের কোনো ডাইরেকশনই খারাপ নয়। যদি ডাইরেকশন খারাপই হয়ে থাকে, ঠিক আছে, সবই ডাইরেকশনই তো ঈশ্বরেরই তৈরি দেখতে গেলে, আমি যদি সেই রকমভাবে চিন্তা ভাবনা করি, তো কোনো ডাইরেকশন খারাপ নয়। সেই ডাইরেকশনের মূল বিষয়টা, সেই ডাইরেকশন অনুযায়ী তুমি কিভাবে নিজেকে চালনা করতে পারছো সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তুমি দেখবে তোমার বাড়ির মেন এন্ট্রান্স যদি নর্থে হয়, তো তোমার যে বাড়ির পরপর যে একটা ধরো মানে রাস্তা রয়েছে, সেখানে পুরোটাই সবই মোটামুটি নর্থের দিকেই থাকবে, নর্থ বা নর্থ ইস্ট এরকমই লোকেশনের মধ্যেই থাকবে। তার উল্টো দিকটা কি হবে গৌরব? সাউথ হবে, সাউথ ওয়েস্ট। তো তোমার এরকমটা কি মনে হয় উল্টো দিকে সবাই মানে খারাপভাবে রয়েছে? না, ওরকম তো ব্যাপার নেই কোনো। তা তুমি দেখো, অন্য কারোর কথা শুনতে যেও না তুমি। পাশাপাশি অনেকগুলো বাড়ি, তার মধ্যে হয়তো দেখছি যে সবার পরপর প্লটে বাড়ি, কিন্তু কারোর একটা খুব ভালো অবস্থা, তার পাশের বাড়িটাই হয়তো খুব খারাপ অবস্থা। তো আমি তোমাকে এটাই বলতে চাইছি, এনার্জির ফ্লো নর্থ ইস্ট বা নর্থ থেকে চলে সাউথ ওয়েস্টে গিয়ে রিটেনিং জোন, সেটা হচ্ছে রিটেন করবে। সেই কারণের জন্য সাউথ ওয়েস্টে মেন গেট 100% অ্যাভয়েড করা প্রয়োজন। তুমি এটা বিশ্বাস করো যে বাস্তু পুরোপুরি সায়েন্টিফিক? একদম 100%। তোমাকে আমি, তোমার এই বিশ্বাসটা কবে এলো? আমি তোমাকে বলবো, দেখো বাস্তু, তুমি কবে বিশ্বাস করলে যে হ্যাঁ এই সাবজেক্টটা একদম সায়েন্টিফিক এবং আমি এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট? আমি তোমাকে বলবো, বাস্তু যদি ওয়ার্ক করে গৌরব, তোমার এলাকাতেও করবে। তুমি যে স্টেটে বাস করো বা তুমি যে জেলাতে বাস করো, সেই জেলাতেও বাস্তু কাজ করবে। তুমি যে দেশে বাস করো, সেই দেশেতেও কাজ করবে। আচ্ছা, সেরকম দেখতে গেলে তো আমাদের ভারতবর্ষের নর্থ ইস্টে পাহাড় রয়েছে। তুমি এরকমটা কি দেখেছো? এই কলকাতার মধ্যে সব থেকে রিচ এবং নলেজেবল মানুষ কোন কোন দিকটাই বাস করে? করেছো কোনোদিন স্টাডি? না। সাউথ ডাইরেকশন, সাউথ কলকাতা, হ্যাঁ সাউথ কলকাতা একটু রিচ এবং নলেজেবল লোকের বাস হচ্ছে সাউথ। হ্যাঁ, তুমি দিল্লিতে চলে যাও, শালিগঞ্জের দিকে থাকে, তুমি দিল্লিতে চলে যাও, সেখানেও সাউথ ডাইরেকশন পেয়ে যাবে, ঠিক আছে? তুমি সাউথ মুম্বাইকে দেখো, সাউথ কলকাতা যেমন হ্যাঁ অনেকটাই রিচ এবং নলেজেবল লোক তুমি পেয়ে যাবে সাউথের দিকে। বাস্তু যদি ওয়ার্ক করে, তুমি যেমন আমাকে বলছো যে বাস্তু কাজ করে, তুমি কিভাবে আমাকে বোঝাবে? তো তোমাকে আমি বলতে চাইছি, সাউথ কলকাতা দেখো, রিচ এবং নলেজেবল লোকের বাস। সাউথ দিল্লিকে দেখো, সাউথ মুম্বাইকে দেখো, তুমি বাদ দাও পুরো দেশকে দেখো, আমাদের ইন্ডিয়াকে দেখো, সাউথ অনেক এগিয়ে যাচ্ছে। সাউথ কি ধুতি পাজামা পরে থাকবে, ঠিক আছে? ধুতি পাজামা পরে থাকবে, তারা নলেজেবল এবং কত মানে কোটি টাকার মানুষ, মানে মালিক, তুমি বুঝতে পারবে না। তুমি বাদ দাও, যদি বাস্তু যদি কাজ করে শুধু ইন্ডিয়াতেই কাজ করবে এমনটা তো নয়। তুমি সাউথ ব্রিটেনে চলে যাও, সেখানেও দেখতে পাবে রিচ এবং নলেজেবল মানুষের বাস। ধরো 15-20 জন নিউ কাপেল বিয়ে করেছে, তাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা কোথায় বেড়াতে যেতে চান, আপনাদেরকে ফ্রি অফ কস্টে ঘোরানো হবে। তো ম্যাক্সিমাম মানুষই দেখবে তোমাকে বলবে যে হয়তো কোথাও না কোথাও সুইজারল্যান্ড যেতে চায়, তাই না? হতে পারে কি হয়, সুইজারল্যান্ড যাওয়ার অনেকের প্রবণতা অনেক বেশি। হ্যাঁ, ড্রিম কান্ট্রি অনেকের হয়ে থাকে যে সুইজারল্যান্ড ঘুরতে যাবো। আমার নিজেরই তাই যে একদিন সুইজারল্যান্ড যাবো। তোমাকে আমি বলছি, শুনে রাখো, তোমাকে একটু আগেই আমি বললাম, নর্থ এবং নর্থ ইস্ট হচ্ছে হাইট কম থাকবে, ওয়েট বেশি থাকবে না। তোমার কাছে ফোন আছে, ম্যাপ খুলে নাও, সুইজারল্যান্ডের ম্যাপটা তুমি দেখে নাও। নর্থ ইস্ট দেখো এরকম সাউথের থেকে ঝুঁকে রয়েছে। আই রিপিট, নর্থ ইস্ট সুইজারল্যান্ডের ম্যাপটা তুমি গিয়ে দেখো, ঝুঁকে রয়েছে, অর্থাৎ হাইট কম এবং ওয়েট কম। এবং তোমাকে আমি বললাম নর্থ এবং নর্থ ইস্ট এবং ইস্ট, এই ডাইরেকশনগুলো হচ্ছে ওয়াটার এলিমেন্টকে ইন্ডিকেট করে। তুমি সুইজারল্যান্ডের ম্যাপটা দেখে নাও, সেই জায়গা দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে। সুইজারল্যান্ডের মধ্যে বড় কোনো কারখানা, ইন্ডাস্ট্রি তুমি দেখতে পাবে না, কিন্তু গোটা দেশের, গোটা পৃথিবীর ব্ল্যাক মানি ওই সুইস ব্যাংকে গিয়েই রাখতে হবে। তো বাস্তু কতটা ইম্পর্টেন্ট
তুমি বুঝতে পারবে যখন এই ধরনের স্টাডিগুলো তুমি করতে থাকবে। এবার তোমাকে আমি বলবো যে আমি তোমাকে বললাম যে সাউথ ডাইরেকশনই কেন রিচ এবং নলেজেবল হয়ে থাকে। সাউথ কিন্তু ইমপিওর ডাইরেকশন। ইমপিওর মানেই খারাপ এমনটা কিন্তু আমি তোমাকে বলছি না। ইমপিওর মানে তোমাকে আমি বলতে চাইছি সাউথ মানে হচ্ছে রিটেনিং জোন, তোমাকে আগেই বললাম, অর্থাৎ এনার্জির ফ্লো শুরু হবে নর্থ বা নর্থ ইস্ট থেকে, রিটেনিং জোন হচ্ছে সাউথ বা সাউথ ওয়েস্টে, সেখানে গিয়ে জমছে। এই কারণের জন্যই তার রিপারকেশনটা রিচ এবং নলেজেবল তৈরি করছে। আচ্ছা, বিষয়টা এটাই। তো আমার একটা কথা বলো, আমার চ্যানেলে যেহেতু প্রচুর পরিমাণে ভৌতিক ঘটনা শোনানো হয়, বাড়ির সাথে ভূতের একটা দারুণ সম্পর্ক আছে। মানে আমি প্রচুর ঘটনা এমন শুনি, এমন প্রচুর ঘটনা বলি, এবং নিজেও আমি দেখেছি যে বাড়িতে ভূত। তুমি ভূতে বিশ্বাস করো? প্রথমত দেখো গৌরব, আমি এটা মনে করি, ঈশ্বরকে আমি বিশ্বাস যখন করি, পজিটিভ যখন কিছু বিষয় আছে তো নেগেটিভ বিষয়ও নিশ্চয়ই থাকবে। ওকে, তো তুমি আমাকে বলো যে এই যে বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে যে ভৌতিক ঘটনা ঘটে, বাস্তুর সাথে কি ভূতের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। তোমাকে আমি বলছি শোনো, তুমি বলতে চাইছো যে এমন কিছু বাড়ির মধ্যে কিছু অ্যাক্টিভিটি কি আছে যেখানে সেই অ্যাক্টিভিটিগুলো যদি তৈরি হয়ে যায়, যে এই ডিরেকশনে আমি এটা রাখলাম বলে এবার ভূত বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, ভূত চলে আসছে। আমি তোমাকে বলছি শোনো, এমন কোনো বাড়ি বা বাংলো বা মানে ফ্ল্যাট বা রাজবাড়ি তুমি চলে যাও, সেখানে ভৌতিক ঘটনা তুমি পেতে পারবে। সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক, বোঝো তো সেপটিক ট্যাঙ্ক মানে? যেখানে তোমার শরীরের মলমূত্র গিয়ে জমা হয় একটা ট্যাঙ্কের মাধ্যমে, বা টয়লেট সাউথ ওয়েস্ট ডাইরেকশনে তৈরি হয়ে আছে। কি বললাম? যেখানে এনার্জিটা জমে থাকার কথা, এনার্জি ফ্লো হচ্ছে, সেখানেই আমার শরীরের মলমূত্র, নোংরা আবর্জনা সব জমে। তোমাকে আমি একদমই তোমাকে বলছি, সেখানে মলমূত্র তোমার সেখানটায় সেপটিক ট্যাঙ্ক করে রেখেছো বা টয়লেট বানিয়ে রেখেছো সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ আর্থ এলিমেন্টের মানে মেন ডাইরেকশন। সেই জায়গাটাতে তুমি সেপটিক ট্যাঙ্ক এবং টয়লেট বানিয়ে রেখেছো। এখানকার রুলিং প্ল্যানেট কে জানো? এই সাউথ ওয়েস্ট ডাইরেকশনে প্রত্যেকটা ডাইরেকশনে রুলিং প্ল্যানেট আছে এবং রুলিং গডও আছে। তবে বাস্তু তোমাকে আগেই বললাম অনেক বাস সাবজেক্ট, তো যতটা বলা পসিবল হচ্ছে আমি তোমাকে বলছি। তো যে জায়গায় মূল বিষয় আসি, সাউথ ওয়েস্টে তোমার রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। আচ্ছা, যেই বাড়িতে, যে ফ্ল্যাটের মধ্যে, যে বাংলোর মধ্যে সাউথ ওয়েস্টে তুমি সেপটিক ট্যাঙ্ক করেছো বা টয়লেট বানিয়েছো, অর্থাৎ রাহুর এনার্জিকে তুমি আরো বাড়িয়ে দিয়েছো। আচ্ছা, ঠিক আছে? তো সেখানে নেগেটিভ এনার্জি তুমি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ওকে, 100% পাবে। আর কি অন্যান্য কোনো ফ্যাক্টর আছে? আরো অন্যান্য অনেক কিছু বিষয়ই থাকতে পারে। মানে আমি এমন অনেক বাড়ি ধরো আছে যারা হয়তো বলবে যে কই আমার তো সাউথ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক নেই, তাহলে আমার বাড়িতে ভৌতিক কাণ্ড কেন ঘটছে? সেটার সাথে কি বাস্তুর সম্পর্ক না থেকে অন্য কোনো কারণে হতে? অন্য কোনো কারণ তো থাকতেই পারে, তাই না? অন্য কোনো কারণ তো মানে শুধু একমাত্র যে বাস্তুই কারণ সেটা তো না, আরো তো অনেক ফ্যাক্টরস কাজ করছে একটা মানুষের জীবনে, বাড়িতে। হ্যাঁ, একদম করতেই পারে। তবে মূল বিষয় তোমাকে আমি বলবো, সাউথ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট একদম ডেঞ্জারাস। এই কমার্শিয়াল বাস্তু, যে বড় বড় অফিস তৈরি হচ্ছে, বিজনেস তৈরি হচ্ছে, সেই সময় তো আমার মনে হয় যে তাহলে বাস্তু একদম দেখে নেওয়া উচিত। এখন তো মানে কমার্শিয়াল স্পেস বিক্রি করার জন্য ওরা বাস্তু কনসালটেন্ট সহ বিক্রি করছে, যে একদম বাস্তু কনসাল্ট করে তারপর আমরা বিক্রি করবো। এটা কি খুব ইম্পর্টেন্ট? তোমাকে আমি বলবো গৌরব, তুমি সাউথের দিকে চলে যাও বা একটু দিল্লি ফিল্লি সাইডে চলে যাও, যেখানে বড় বড় কারখানা, ফ্যাক্টরি তৈরি হয় না, বা ফ্ল্যাট, বাড়ি, বাংলো তৈরি হয়, প্রত্যেকে বাস্তু প্রথমেই অ্যালাইন করে তারপরেই সেই কারখানা বা ফ্ল্যাট তৈরি করে। তোমাকে আমি বলবো, তোমাকে মানতে হবে না, বাস্তু বিশেষ করে কমার্শিয়াল বাস্তু, অর্থাৎ তোমার ফ্যাক্টরি, যদি ধরো তুমি একটা এমন কিছু আইটেম রাখতে চাইছো সেখানে তোমার মেশিনারি থাকবে, তো মেশিনারি লোকেশন কোথায় হবে? ধরো সেই ফ্যাক্টরির মধ্যে আগুনের কাজ হবে, ফ্যাক্টরির মধ্যে ফায়ার বা ফার্নেস, হিটকে ইন্ডিকেট করা হবে, তার লোকেশন কোথায় হবে? এবং সেইখান থেকে সেই ফ্যাক্টরির মধ্যে র মেটেরিয়ালস তৈরি হওয়ার পর সেখানে রাখার লোকেশন কোথায় হবে, যেখান থেকে সুন্দরভাবে সঙ্গে সঙ্গে মালটা যেন আউট হয়ে যায়, মানে তোমার মালটা সেল হয়ে যায়, এর ডাইরেকশন কি হবে? সব ম্যাটার করছে। তোমার অফিস রুম কোনখানটায় হবে, তোমার ফেস কোন দিকে থাকবে, তুমি বসবে কোন দিকে, এই সমস্ত বিষয় মানে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। শুধু এটা নয়, তোমাকে আমি বলছি শোনো, হসপিটাল, নার্সিং হোমের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট বিষয় বাস্তু। তুমি ধরো একটা পার্লার করতে যাচ্ছ, বিউটি পার্লার বা সেলন করতে যাচ্ছ, তোমার যে মিরর, আয়না, তার লোকেশনও খুবই ইম্পর্টেন্ট।
আয়না একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আয়না অনেকে আছে বাড়িতে ঢেকে ঢুকে রাখে, আয়নার লোকেশন নিয়ে খুব ভাবনা চিন্তা করে। আয়নাটা কোথায় রাখা উচিত? দেখো, আয়না আমি তোমাকে বলবো সব থেকে বেস্ট, মানে বেস্ট ডাইরেকশন হচ্ছে, আবারও বলবো, নর্থ ইস্ট, নর্থ এবং ইস্ট। কেন? তোমাকে আমি লজিক দিচ্ছি। হ্যাঁ, তোমাকে বললাম না, নর্থ ইস্ট, নর্থ এবং ইস্ট, এই তিনটে ডাইরেকশন হচ্ছে পিওর ডাইরেকশন, আর বাকিগুলো হচ্ছে ইমপিওর ডাইরেকশন। তো আমি আয়না মানে কি, তুমি এক কথায় যদি বলো, আয়না মানেই হচ্ছে এক্সটেন্ড করা, তাই না? এক্সটেন্ড করা মানে সেই জায়গাটাকে এক্সটেন্ড করা, অনেক দূর পর্যন্ত জিনিসটাকে ভালো করে বোঝা যায় না আয়না মানে। তো এক্সটেন্ড আমি কাকে করবো গৌরব? যে ডাইরেকশনটা পিওর ডাইরেকশন। তুমি এখন বলছো তো আমার খালি এরকম করে দেখতে ইচ্ছে করছে। এটা হচ্ছে ঠিক আছে, আমি তোমাকে যাওয়ার সময় সমস্ত কিছুই দেখিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করো না, আমি সমস্ত কিছুই বলে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ। হ্যাঁ, যাওয়ার সময় তুমি আমাকে বলো। আর আপনারাও যারা, আমার তো এখানে সুজয়দা বাড়িতে চলে এসেছে, যাওয়ার সময় আমায় বলে যাবে। কিন্তু আপনার সুজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখান থেকে ওরা তোমার সঙ্গে কানেক্ট করে নেবে এবং তুমি ওদের সাথে কথা বলে নিও তোমার মতন। নিশ্চয় নিশ্চয়। লাস্ট প্রশ্ন করবো তোমাকে একটা, মানে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি এবং এই কথার কোনো শেষ নেই, শেষ নেই, মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি তোমাকে বলবো যে আমি যদি তোমার সাথে এখন 5 ঘন্টা 6 ঘন্টা প্রোগ্রাম কথা বলাই যাবে, বলা শেষ হবে না, কারণ বাস্তু বিশেষ করে আমি তোমাকে বলবো বাস সাবজেক্ট। তারপর বাস্তু নিশ্চয়ই কালার্স নিয়েও অনেক ব্যাপার আছে, যে কোনো কালার, একটা কালার করে দিলাম তার জন্য বেটার হচ্ছে, একটা আরেকটা অন্য কালার করে দিলাম। তোমাকে আমি বলবো গৌরব, এই কালারের বিষয় নিয়ে তোমাকে এত বেশি কিছু রাট্টা মারার দরকার নেই। একটা সেন্টেন্সে তোমাকে আমি বলে দিচ্ছি, কালার, বাড়ির কালার, অনেকে বলে না কালার থেরাপি, এটা করে দিন, ওটা করে দিন, এসব, বা গাড়ি কেনার সময় এই রঙের গাড়ি কেনা যাবে না। আমি হ্যাঁ, তোমাকে বাড়ির ক্ষেত্রে বলছি, কোনো গুজবের দিকে চোখ কান দিতে যাবো না। এটা খুব একটা ডিসাইডিং ফ্যাক্টর নয় কালার। তোমার মাথার মধ্যে কিচ্ছু আসছে না, কালার তোমাকে আমি বলে রাখছি, হোয়াইট টোন, অফ হোয়াইট বা ক্রিম, এই 3টে কালারের মধ্যে তুমি বাড়ি কালার করে নিতে পারো। আচ্ছা, তোমাকে আর কারোর, যদি তুমি কালার নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে কোনো বাস্তু এক্সপার্টের সাথে তোমাকে কনসাল্ট করতে হবে না। এবং প্রত্যেককেই বলবো, আপনাদের মাথায় কিছু আসছে না, হোয়াইট টোনের মধ্যে দিয়ে আপনি চলে যান। তুমি শুধু কালার না, কালার, আয়না, ঠিক আছে, ঘড়ি, তোমাকে আমি বলবো ক্লক, ঘড়িরও অবশ্যই মানে ভালো লোকেশন দরকার। তোমাকে আমি একটু আগেই বললাম নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, এই 3টে ডাইরেকশন হচ্ছে পিওর। আর ঘড়ি মানেই কি? এনার্জি, সব সময় টিক 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 করে ঘুরতে থাকছে। তো এনার্জাইজ তুমি কাকে করতে চাইবে? পিওর ডাইরেকশনকে। পিওর ডাইরেকশন। তো আপনারা ন্যাচারালি বুঝতে পারছেন, লজিক্যালি ভাবুন, মানে লজিক্যালি ভাবো, এর মধ্যে সায়েন্স কিভাবে অ্যাক্টিভ করতে পারবে তুমি নিজে বুঝে নাও। তো সেই জায়গায় তুমি অ্যাক্টিভ করে দাও বা ঘড়িকে তুমি লাগিয়ে দাও। যদিও এটা আমার লাস্ট প্রশ্ন ছিল না, লাস্ট প্রশ্নটা আরেকটু অন্যরকম। লাস্ট প্রশ্নটা হচ্ছে যে সাউথ ইস্ট ডিরেকশনে কিচেন রাখার কথা আমরা বলছিলাম, তখন সাউথ ইস্ট ডিরেকশনে কিচেন রাখা কেন ভালো? সাউথ ইস্টে কিচেন কেন ভালো তোমাকে আমি বলছি, সাইন্টিফিক্যালি এবং লজিক্যালি ভাবে তোমাকে আমি বলবো। দেখো, সূর্য সাধারণত পূর্ব দিকে ওঠে গৌরব, এবং বিজ্ঞান বলছে যে 8টা সাড়ে 8টার সময় সূর্যের যে পজিশন হয় সেটা সাউথ ইস্টের কাছে চলে আসে। সায়েন্স বলছে, আমি বলছি না। 8টা সাড়ে 8টা কি 9টার সময় করে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু সাউথের দিক দিয়ে সেটা পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ 8টা সাড়ে 8টা কি 9টার সময় করে সূর্যের যে পজিশনটা হয় সেটা সাউথ ইস্টে চলে আসে। এবং তুমি লজিক্যালি ভেবে দেখো, সেই টাইমে সূর্যের যে ইউভি রে সেটা খুবই জোরদার থাকে, আর ফায়ার মানি হচ্ছে আগুন। তো সাউথ ইস্টে এই কারণের জন্যই তোমার কিচেন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা। এবং তোমাকে আমি বলবো যে কিচেন মানি হচ্ছে আরও ধরো কাঁচা জিনিস, মশলাপাতি, অনেক কিছু থাকে। এবং সূর্যের যে ইউভি রেজ সেটা মানে বিভিন্ন যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও সাহায্য করে। এই কারণের জন্যই সাউথ ইস্টে কিচেন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা বলে এটা আমি তোমাকে বলবো না যে সাউথ ইস্টেই তোমাকে কিচেন করতে হবে, এমনটা হতেই পারে। এটা একটা বেস্ট প্লেস। হ্যাঁ, বেস্ট প্লেস না, এর থেকেও আমি তোমাকে বলবো এর মতনই আরও অনেক ডাইরেকশন আছে, তুমি কিচেন করতে পারো। দেখো, আমি অনেক বাস্তু মানে ভিজিট করতে গিয়ে দেখেছি, বা নতুন কেউ প্লট কিনে বাড়ি করতে যাচ্ছে এমনটা গিয়ে দেখেছি, তার হয়তো সাউথ ইস্টে সেরকম লোকেশন পাওয়া যাচ্ছে না যে কিচেন করার মতো। তো তার জন্য আরও একাধিক ডাইরেকশন অবশ্যই হতে পারে কি বেস্ট কিচেনের জন্য। তো এমনটা সিদ্ধান্ত নয় যে সাউথ ইস্টই আমাকে
কিচেন করতে হবে। আর এখনকার দিনে সব থেকে বড় সমস্যা, কলকাতা শহরে বিশেষ করে সবাই ফ্ল্যাট কালচারে থাকে। এখানে তুমি ফ্ল্যাট নিয়ে বললে তো আমি একটা জাস্ট একটুখানি ছুঁয়ে নিই। দেখো আমি তোমাকে বলবো যে তুমি যদি গুগলে গিয়ে গুগল দেবতাকে যদি জিজ্ঞাসা করো বা 50-100 টাকার বইয়েতে তুমি যদি পড়ো মেন গেট কোথায় ভালো হবে, তো তোমাকে বলবে নর্থ ইস্ট, নাহলে নর্থ ডাইরেকশনে। এটা কিন্তু গৌরব তোমাকে আমি বলবো বাড়ির জন্য বেস্ট, কিন্তু ফ্ল্যাটের জন্য একদমই না। ফ্ল্যাটের বাস্তুটা কিন্তু একটু অন্যরকমভাবে তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, কেন তোমাকে আমি বলছি, তুমি দেখো ফ্ল্যাট মানে হচ্ছে তুমি সিঁড়িতে মানে স্টেয়ার কেসের মাধ্যমে বা লিফটের মাধ্যমে তুমি তোমার ফ্লোরে তুমি পৌঁছালে, মাঝখানে একটা কেবিন রইলো, এই সাইডে একটা ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট মানে 1, 2, 3, 4 করে থাকে, আর তার পাশে কেবিন, সেটা হয়তো 3 ফুট 4 ফুটের একটা রাস্তা থাকে যাতায়াত করার জন্য, তার পাশে আবার একটা জিনিস মানে একটা ফ্ল্যাটের রো থাকে, 1, 2, 3, 4, 5 করে থাকে। এবার তুমি ধরো ফ্ল্যাটের ক্ষেত্রে কি করলে, নর্থ ইস্টে তোমাকে গুগল বা তোমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোমাকে বলবে মেন গেট সব থেকে ভালো। তুমি ভালো করে বুঝে দেখো, নর্থ ইস্টে বা নর্থে তোমার যদি মেন গেট হয়ে যায় ফ্ল্যাটে, তার উল্টো দিকটা কি হবে, ন্যাচারালি সাউথ পোর্শন বেরোবে। আর ন্যাচারালিভাবে দেখবে 90% ফ্ল্যাটের তার উল্টো দিকের ব্যালকনি বা জানালা খোলামেলা জায়গা হয়ে যাবে সাউথ বা সাউথ ওয়েস্ট। আর তোমাকে আমি একটু আগেই বললাম সাউথ ওয়েস্ট হচ্ছে খোলামেলা সব থেকে ফার্স্ট। একটা কথা শুনবে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে যত মানে ফ্ল্যাট দেখা যায় বা আমার স্যার স্টাডি করেছেন বা আমিও যতগুলো এখনো পর্যন্ত স্টাডি করেছি, কম্পেয়ার যদি করা যায় যে যারা প্লট বাড়ি কিনে মানে জায়গা কিনে বাড়ি করেছে এবং ফ্ল্যাটে থাকছে, কম্পেয়ার যদি করা যায়, ফ্ল্যাটের মানুষরা স্লাইডলি একটু সমস্যায় বেশি থাকে, আনহ্যাপিও একটু সমস্যায় থাকে। এটা ঠিক, এটা 100% একদম। পডকাস্ট আজকে এখানে শেষ করব। পডকাস্ট শেষ করার আগে তুমি যদি দুটো কথা অডিয়েন্সকে কিছু বলতে চাও, এতটা সময় আমরা কাটালাম সবাই একসাথে। আমি তোমাকে একটা কথাই বলবো, দেখো নিউমোলজি নিয়ে আগেও তোমার সাথে আমি পডকাস্ট করেছি এবং আপনারাও যারা দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকেও নিউমোলজি এবং বাস্তু নিয়ে আলোচনা করলাম। দুটো সাবজেক্টই খুবই পাওয়ারফুল সাবজেক্ট। নিউমোলজি যদি আপনার রাইট লেগ হয়, বাস্তু হবে আপনার লেফট লেগ। তোমার যদি একটা পা ডিস্টার্ব হয়ে যায় গৌরব, তোমার হাঁটার স্পিড কমে যাবে, তুমি দৌড়াতেও পারবে না। নিউমোলজি এবং বাস্তু দুটো পাই যদি তুমি স্ট্রং করে নিতে পারো, তুমি হাঁটা নয় তুমি দৌড়াতে পারবে। তো দুটো সাবজেক্টই খুবই ইম্পর্টেন্ট এবং আমি বলবো নিউমোলজিক্যালি রাইট প্রফেশনে থাকা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার জন্য কি মেডিকেল অর্থাৎ ডাক্তার, নার্স বা IAS IPS এই ধরনের প্রফেশন ভালো হবে, নাকি তোমার জন্য হোটেল রেস্টুরেন্ট বিজনেস ভালো হবে? তোমার রোলটা কি আছে, তোমার গোলটা কি আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে ডেট মান্থ ইয়ার, তোমাকে আগেই বললাম চেঞ্জ করতে পারবে না। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, যেটা 40 to 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে। আর তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারছো নাকি। অর্থাৎ 2026 সাল থেকে হোল লাইফ তোমার নেভিগেশনটা তোমাকে বুঝতে হবে। তোমার জন্য ইম্পর্টেন্ট কোন সময়গুলো আর কোন টাইমটা তুমি একটু স্লো ডাউন হয়ে থাকবে। আর বাস্তু সম্পর্কে তুমি আশা করি বুঝতেই পারলে। ঠিক আছে, মানে আজকে আমার কাছে তোমাকে আমি বলবো গৌরব, তো ক্লিয়ার হলোই। তুমি তোমার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে তুমি বাড়ি করতে যাচ্ছ, তুমি ফ্ল্যাট পারচেস করতে যাচ্ছ, কিছু খরচা করে একজন সঠিক বাস্তু এক্সপার্টকে নিয়ে অবশ্যই অ্যানালিসিস করে নেওয়াটা আমার মনে হবে সেটা বুদ্ধিমানের কাজ হবে, যাতে পরে গিয়ে আফসোস না। যখন খারাপ রিপারকেশন হবে না, তখন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ তখন টাকাটা অলরেডি তোমার ফেসে গেছে। তবে আমার মনে হয় যারা কলকাতা শহরের বাইরে থাকে, একটা কথা লাস্টে বলে দিই যে হার্ডওয়ার্কের সাবস্টিটিউট গৌরব না কোনোদিন আগে ছিল, না আজকে আছে, না কালকে আছে। এমন কোনো মহিলা আসে আমার কাছে নিউমোলজির প্রেডিকশন নিতে আসে, আমি বলি যে আপনাকে সমস্ত কিছু ঠিক করে দিলাম, কিন্তু আপনি বলছেন যে আপনি হাউস ওয়াইফ, তো আপনি বাড়ির ঘরের বউ যদি হয়ে থাকেন, তো আপনার তো ছাদের মধ্যে অর্থের বৃষ্টি হবে না, আপনাকে কিছু করতে হবে ম্যাডাম। আপনি যদি পরিশ্রম কোনো প্রফেশনে, আপনার যে সঠিক প্রফেশনগুলো বলে দিলাম, এই প্রফেশনে যদি সঠিক প্রফেশন না করেন, আপনার কাছে কিন্তু মানি আসবে না। আপনার হয়ে যদি আমি পরিশ্রম করে দিই, আমার অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ক্রেডিট হবে, আপনার অ্যাকাউন্টে যাবে না। তো পরিশ্রমটা আপনাকেই করতে হবে, আপনার ডেট অফ বার্থ, আপনার প্রফেশন অনুযায়ী। তো হার্ডওয়ার্কের সাবস্টিটিউট কিচ্ছু নেই। রোল, গোল, সঠিক ডাইরেকশন, এটাই একমাত্র ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট।
এই দিয়ে আজকের পডকাস্টটা শেষ করছি। আশা করছি আজকের পডকাস্ট ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং অবশ্যই প্রেত কথাকে আরও অনেক দূর পর্যন্ত মানুষের মধ্যে শেয়ার করে দিন। আর সুজয়দার নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুজয়দার সঙ্গে। চলুন আজকের মতো চললাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।